সবাই একটু দ্রুত জয়েন করো। আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু সবাই একটু বলবেন। আর সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু সবাই একটু বলবেন যে সাউন্ড বোর্ড সব ক্লিয়ার কিনা। সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন আমাকে কমেন্ট করে। অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? অনেক দিন পরে লাইভে আসলাম, অসুস্থ ছিলাম দীর্ঘদিন। আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যার জন্য লাইভে আসতে পারিনি। অনেক ক্লাসও আমি নিতে পারিনি। বিশেষ কনফিডেন্সের অনেক ক্লাসই নিতে পারি, যেমন বরিশাল ব্রাঞ্চের ক্লাস নিতে পারিনি, ঢাকাতে অনেক ব্রাঞ্চের ক্লাস নিতে পারিনি, আমার প্রাইভেট গ্রুপেও অনেক ক্লাস নিতে পারিনি। তা চিন্তা করলাম কিছুটা সুস্থ হয়েছি আল্লাহর রহমতে। এবার আপনাদের সামনে এর আগে একটা ক্লাস নিয়েছিলাম অনেক আগে এই গ্রুপে, যেখানে আলোচনা করেছিলাম কেরিয়ার প্লাস ভাষা ও সাহিত্য বইয়ের প্রথম থেকে আমরা ভাষা, ধ্বনি, বর্ণ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এই কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেটা অনেকেরই উপকার হয়েছিল। এরই ধারাবাহিকতায় এই ক্যারিয়ার প্লাস বইয়ের যে পরবর্তী অংশ, সেটা আসে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম। এরপরে আসে নত্ব ও সত্যবিধি। এই নত্ব ও সত্যবিধির উপর আগামীকাল আমি আবার ক্লাস দিব এই গ্রুপে। আগামীকাল আবার রাত 8টায় আবার লাইভে আসব। আর আজ আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বাংলা বানান রীতির উপরে ক্লাস দেব। বাংলা বানান রীতি কিন্তু এত সহজ একটা বিষয় না, অনেক কঠিন একটা বিষয়, অনেক চর্চার বিষয়। আর এই বাংলা বানান আমাদের কাজে লাগবে যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন, তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। কারণটা কি? বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, দৈনন্দিন বিজ্ঞান, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এইগুলোর ভিতরে বাংলা বানান কিন্তু অনেক কাজে দিবে। আপনি বাংলাদেশ বিষয় বলি লিখবেন, সেখানে দেখলেন যে বিষয় বলি বানানটা আপনি ভুল করলেন। যেমন অনেকেই কি করেন দেখেন, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী এই এভাবে লেখে। অনেকে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। দেখেন বাজারে বইগুলোতেও কিন্তু এভাবে লেখা আছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। আবার অনেকে কি করেন দেখবেন ফেসবুকে লেখে যে বিসিএস লিখিত পরীক্ষা কবে হবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে। অনেকে বলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হতে পারে। সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করে ফেসবুকে, সেখানে কি করে তারা প্রাইমারি বানানটা এভাবে লেখে, স্যার প্রাইমারি পরীক্ষা কবে হবে, আবার পরীক্ষা বানানটা এভাবে লেখে, প্রাইমারি পরীক্ষা কবে হবে। এরকম তারা আমাকে প্রশ্ন করে। দেখেন আসলে এগুলো কি, বানানগুলো কি ঠিক আছে আদৌ? আসলে আদৌ ঠিক নাই। এরকম হাজারো বানান আমরা ভুল করি দৈনন্দিন জীবনে। এই বানান নিয়ে আজকে আমি কথা বলবো, ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন। এর আগে আমরা দেখি কে কোথা থেকে জয়েন করেছেন, একটু কমেন্ট করে জানাবেন আমাকে। হ্যাঁ সবাই একটু জয়েন করে ফেলেন, মাশাআল্লাহ 64 জন জয়েন করে ফেলছেন। আর আপনারা একটু কাজ করেন, সবাই একটু শেয়ার দেন, সবাই নিজের প্রোফাইলে সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এবং বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার দিবেন। কারণ এই বাংলা বানানের ক্লাসটা আমি অনেকবার নিয়েছি, তারপর আবার আজকে আবার নিব আপনাদের সুবিধার জন্য। কারণ সামনে যেহেতু আপনাদের বিশেষ লিখিত পরীক্ষা, বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এবং ব্যাংক নিয়োগ পরীক্ষা, কোথায় কোথায় আমরা বানানগুলো ভুল করি, এজন্য আজকের ক্লাসটা সবার জন্য একটু গুরুত্বপূর্ণ। কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন।
ইনশাল্লাহ আমরা শুরু করে দেই। মাশাআল্লাহ ৭৫ জন জয়েন করে ফেলেছেন অলরেডি। আমরা শুরু করে দেই। আমি আপনাদের কমেন্টগুলো পড়বো, তার আগে আমি ক্লাস নেই, আপনাদের কমেন্টগুলো পড়বো। অনেকেই জয়েন করেছেন। আমি এই যে মৃদুল কাজী শরীয়তপুর থেকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ মৃদুল কাজী। তারপর বিষ্ণু খুলনা থেকে জয়েন করেছেন, রাবেয়া জয়েন করেছেন, আমাদের এমডি হারুন ভাই আমাদের শেয়ার করে দিয়েছেন। গুড চাপাই নবাবগঞ্জ থেকে আছেন মোহাম্মদ হারুন, ফাতেমা খান আছেন মাদারীপুর থেকে, শরীয়তপুর থেকে আছে মৃদুল কাজী, যাই হোক মুন্সিগঞ্জ থেকে আছে বাপ্পি খান, রংপুর থেকে আছে আমাদের মশিউর রহমান, গুড হাসিনো ইসলাম ইমন, বাউফল থেকে আছেন ভেরি গুড, বিথি আছে আমাদের বরিশাল থেকে গুড, মুক্তা যশোর থেকে, সুনামগঞ্জ থেকে আছেন আমাদের শামীম আহমেদ ভাই, মৌলভীবাজার থেকে আছেন আমাদের সুমন কুমার চার্স। যাক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি সবার নামই আবার বলবো। আমরা এবার শুরু করে দেই, সবাই একটু শেয়ার করবেন। আর বাংলা বানান রীতি আমাদের দেখেন, ন্যূনতম বানানটা, এই যে গত শুক্রবার পরীক্ষায় একটা বানান থেকে প্রশ্ন আসছিল, ন্যূনতম বানানটা আসছিল। প্রতিবার চাকরি পরীক্ষায় একটা কি দুইটা আপনার বানান থেকে প্রশ্ন থাকে। এরপর বিশেষ পরীক্ষায় থাকবে, যে কোনো চাকরি পরীক্ষা আপনি বানান থেকে প্রশ্ন পাবেনই, আর লিখিত অংশতে তো থাকবেই। তা আমরা দেখি এখানে, আমি বললাম অনেকে আমার কাছে প্রশ্ন করে প্রাইমারি পরীক্ষা কবে। এখানে দেখেন প্রাইমারি বানানটা ভুল লেখে, দীর্ঘিকার দিয়ে লিখলো, বানানটা ভুল। পরীক্ষা বানানটা রস্বইকার দিয়ে লেখে, এই বানানটাও ভুল। অনেক গ্রুপে দেখি যে পরীক্ষা বানানটা এভাবে লেখে। বাজারে অনেক প্রাইমারি গ্রুপে দেখলাম এই পরীক্ষা বানানটা এভাবে লেখে। আসলে পরীক্ষা বানানটা এভাবে না, শিখিয়ে দিব আজকে। এরপরে অনেকে কি বলে, রিটেন পরীক্ষায় লেখে বাংলাদেশ বিষয়াবলী। আপনি লিখিত পরীক্ষায় যদি বাংলাদেশ বিষয়াবলী বানানটা এভাবে লেখেন তাহলে কিন্তু ভুল, কারণ এখানে বিষয়াবলী বানানটাই ভুল। তেমনি আন্তর্জাতিক বিষয়াবলী, এখানে বিষয়াবলী বানানটাও ভুল। তাহলে আমরা কারেক্ট কোনগুলো সেগুলো একটু দেখব। যেহেতু আমরা চাকরির পরীক্ষা দেই, সেক্ষেত্রে আমাদের একটু সূক্ষ্ম বানানগুলোর প্রতি নজর দিতে হবে। প্রথমে আমরা একটু ভালো করে খেয়াল রাখবেন, আমি কি বলি নোট করে রাখবেন। মনে রাখবেন, প্রথম যে বাংলা একাডেমির নিয়ম প্রবর্তন করে কত সালে, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে কত সালে। আপনারা যাদের কাছে কেরিয়ার প্লাস ভাষা সাহিত্য বইটা আছে, এই বইটা সবাই পৃষ্ঠা নম্বর বের করেন, 85 নম্বর পৃষ্ঠা। যাদের কাছে কেরিয়ার প্লাস ভাষা সাহিত্য বইটা আছে তারা বের করবেন 85 পৃষ্ঠা। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে 1936 সালে। এই প্রশ্নটা 2015 সালে এনবিআর নিয়োগ পরীক্ষা আসছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে কত সালে, 1936 সালে। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে কত সালে, উত্তরটা হবে 1984 সালে। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে কত সালে, উত্তরটা হবে 1992 সালে। এখান থেকে আপনার চাকরি পরীক্ষা আসতে পারে বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে কত সালে, উত্তরটা হবে 1992 সালে। এবং সর্বশেষ সংস্করণ করে অথবা বানানগুলো সংশোধন করে 2012 সালে। এই 2012 সালে যে বাংলা একাডেমি যে বানানগুলো পরিবর্তন করলো, এই বানানগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আমরা দেখি 1 নাম্বার যে নিয়মটা, বাংলা একাডেমির নিয়ম 1 নাম্বার মনে রাখবেন যে 3টা দেশের নাম শুধু মনে রাখবেন, 3টা দেশের নাম ব্যতীত সকল দেশের নামের বানানে আপনি রস্বইকার ব্যবহার করবেন। এটা বাংলা একাডেমির মতে। তাহলে কি বললো যে 3টা দেশের নাম ব্যতীত, সেই 3টা দেশের নাম কি দেখবেন, সুন্দর মতো লিখবেন শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা বানানটা অনেকে অনুস্বার দিয়ে লেখে, আসলে অনুস্বার দিয়ে হবে না, এটা হলো ও, শ্রীলঙ্কা, এ হলো শ্রীলঙ্কা।
কারণ এরও একটা নিয়ম আছে, নিয়মটা আজকে শিখাবো যে কেন এখানে ও হলো। শ্রীলঙ্কা, আর একটা হলো মালদ্বীপ, শ্রীলঙ্কা মালদ্বীপ, আর একটি হলো চীন। আর আপনি চীন বানানটা বাংলা একাডেমি আধুনিক ডিকশনারিতে দেখবেন চীন বানান হ্রস্বইকার দিয়েও হয়, আবার দীর্ঘিকার দিয়ে, দুটোটাই বানানই কারেক্ট। এই দুটোটাই কারেক্ট। কলকাতায় কিন্তু এই চীন বানান হ্রস্বইকারই কিন্তু চলে। তাহলে চীন বানান দুটোটাই চলে আমাদের মার্কেটে। আমরা সাধারণত এই চীন বানানটা দীর্ঘিকার দিয়েও সাধারণত আমাদের প্রচলিত বাংলাদেশে। তাহলে শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন ব্যতীত সকল দেশের নামের বানানের ক্ষেত্রে সবসময় কি হবে? অবশ্যই হ্রস্বইকার হবে, অবশ্যই হ্রস্বইকার হবে, অবশ্যই কি হবে? হ্রস্বইকার হবে। তাহলে শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন ব্যতীত সকল দেশের নামের ক্ষেত্রে কি হবে? হ্রস্বইকার হবে। তার মানে হ্রস্বইকার আর দীর্ঘইকারের ব্যবহার যদি আসে কোনো দেশের বানানে, কেবল ওই শব্দের ক্ষেত্রেই কিন্তু হ্রস্বইকার দীর্ঘইকার হবে, হ্রস্বইকার হবে। এরকম হ্রস্বইকার দীর্ঘইকার যুক্ত কিছু দেশ আছে। তার মানে আমরা শ্রীলঙ্কা আর মালদ্বীপ আর মনে রাখবো চীন, এই তিনটা দেশ ব্যতীত অন্যান্য দেশের বানানের ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার হবে। যেমন আমরা যদি বলি ইতালি, তাহলে ইতালি একটা দেশের নাম, ইতালি বানান আমরা কি দীর্ঘইকার দিব? না, ইতালি বানানটা অবশ্যই আমরা হ্রস্বইকার দিব। এরপর দেশের নাম আছে কি? গ্রিস, তাহলে গ্রিস বানানটা কি হবে? অবশ্যই এই গ্রিস বানানটা হ্রস্বইকার দিব। এরপর থাকে জার্মানি, জার্মানি একটা দেশের নাম, আমরা জার্মানি বানানটা কিভাবে লিখবো? হ্রস্বইকার। আর দরকার নেই, আমরা সহজভাবে বুঝে নিলাম যে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন এই তিনটা দেশ ব্যতীত অন্যান্য দেশের বানানের ক্ষেত্রে সবসময় আপনি হ্রস্বইকার ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আমাকে সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সীমা আছেন আমাদের সাথে, রাবেয়া সুলতানা, লিজা আছেন, জেসমিনারা আছেন, অনেকে আছেন আমাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সবাই শেয়ার দিবেন। তাহলে আমরা প্রথম নিয়মটা কিন্তু দেখে ফেললাম। যারা ক্লাসটা মিস করবেন নিয়ম, তারা আবার পরে ভিডিওটা দেখে নেবেন, গ্রুপে ভিডিওটা থাকবে। তাহলে দেশের নামের ক্ষেত্রে গেল। এবার আসি আমরা জাতির নাম। জাতির নামের ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার হবে। খেয়াল করেন, জাতির নাম, এই জাতি বানানে অবশ্যই হ্রস্বইকার। তাহলে জাতির নামের ক্ষেত্রে কি হবে? হ্রস্বইকার হবে। পৃথিবীতে যতগুলো জাতি আছে সকল জাতির নামের ক্ষেত্রে কি হয়? হ্রস্বইকার হয়। যেমন আমরা যদি বলি আমরা জাতিতে কি? বাঙালি, তাহলে আপনি বাঙালি বানানটা অবশ্যই বয়কার বা উমুতে আকার লসে এইভাবে লিখবেন বাঙালি। অনেকে কিন্তু আপনারা বাঙালি বানানটা দীর্ঘইকার দিয়ে লেখেন, দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। আবার যদি আপনি বাঙালি বানানটা লেখেন, বাঙালি, এই বানানটাও কিন্তু হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। তবে এই বাঙালি আর বাঙালি স্যার এর ভিতরে কোনটা লিখবো? এর ভিতরে আপনি অবশ্যই লিখবেন এই বাঙালি, এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। দুটোটা বানানই কারেক্ট, বাঙালি আর বাঙালি। আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? বাঙালি শব্দটা শুনতে একটু ভালো লাগে, সুতরাং আমরা বাঙালি শব্দটাই ব্যবহার করব। এরপর আমরা জাতিতে কি? আবার বাংলাদেশিও বলে। অনেকে বিভিন্ন চাকরির আবেদনপত্রে বাংলাদেশি বানানটা আপনারা মনের অজান্তেই দীর্ঘইকার ব্যবহার করেন, এটা কিন্তু ভুল। বাংলাদেশি বানানটা অবশ্যই হ্রস্বইকার দিয়ে লিখবেন, যেহেতু এটা জাতির নাম। তেমনি আরো জাতি, যদি বলি ফরাসি, তাহলে ফরাসি কি? এই ফরাসি হলো একটা জাতির নাম, সুতরাং এই ফরাসি বানানটাও কি হবে? হ্রস্বইকার হবে। ফরাসি যেহেতু একটা জাতির নাম, সুতরাং ফরাসি বানানটাও কি হবে? হ্রস্বইকার দিয়ে লিখবেন। সহজ কথায় মনে রাখবেন যে জাতির নামের ক্ষেত্রে পাঞ্জাবি একটা কিসের নাম? জাতির নাম। তাহলে পাঞ্জাবি বানানটা কি হবে? পয়কার পা, এই যে ইও আর জ, পাঞ্জাব বয়রসিকার বি, এই পাঞ্জাবি বানানোর ক্ষেত্রে হ্রস্বইকার হবে। হোক পাঞ্জাবি, সেটা ড্রেসও হতে পারে। পাঞ্জাবি যদি ড্রেসও হয় তারপরও পাঞ্জাবি বানানটা কিন্তু হ্রস্বইকারই হবে। আপনি যদি বিভিন্ন পাঞ্জাবির দোকানে যান দেখবেন পাঞ্জাবি বানানটা দীর্ঘইকার দিয়ে লেখে, বানানটা কিন্তু ভুল। পাঞ্জাবি হোক সেটা পোশাকের নাম, হোক সেটা জাতির নাম, এই পাঞ্জাবি বানান কিন্তু অবশ্যই আমাদের হ্রস্বইকার দিয়ে লিখতে হবে।
তাহলে এর আমরা লিখলাম জাতির নাম। এরপর অনেক জাতি আছে আমাদের, যেমন ইংরেজি, ইংরেজিও কি একটা জাতির নাম। আমরা ইংরেজি বানানটাও অনেকে ভুল করি। দেখেন ইংরেজি, এই ইংরেজি হোক সে জাতির নাম, ইংরেজি হোক সে একটা ভাষার নাম, যাই হোক না হোক ইংরেজি একটা বইয়ের নাম। অলওয়েজ মনে রাখবেন এই ইংরেজি বানানটা সবসময় আপনি হ্রস্বইকার দিয়ে লিখবেন, কখনোই আপনি ইংরেজি বানান দীর্ঘইকার দিয়ে লিখবেন না। হোক সে জাতির নাম, হোক এটা ভাষার নাম, হোক কোনো একটা ইংরেজি বইয়ের নাম, ইংরেজি বানানটা সবসময় হ্রস্বইকার দিয়ে লিখবেন। তাহলে আমরা দেখে ফেললাম যে এই জাতির নামের ক্ষেত্রে কি হবে, হ্রস্বইকার ব্যবহার হবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি ইয় প্রত্যয় যুক্ত করি আমরা, সেক্ষেত্রে আবার দীর্ঘইকার হয়ে যায়। কিরকম একটু দেখেন, যদি ইয় প্রত্যয় যুক্ত করি, কিন্তু ইয় প্রত্যয় যদি যুক্ত করি আমরা, ইয় প্রত্যয় যুক্ত হলে কি হবে, দীর্ঘইকার হবে। ইয় প্রত্যয় যুক্ত হলে কি হবে, দীর্ঘইকার হবে। কিরকম দীর্ঘইকার, যেমন দেখেন মূল শব্দ ভারত যোগ ইউ একটা প্রত্যয় সমান সমান ভারতীয়। তাহলে ভারতীয় কি, এটা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, এটা একটা তদ্ধিত প্রত্যয়। তাহলে মূল শব্দ হলো ভারতীয়, মূল শব্দ কি ভারত, এর সাথে কি যুক্ত করলাম, ইউ প্রত্যয় যুক্ত করলাম, হয়ে গেল কি ভারতীয়। এরকম আছে মঙ্গোলীয়, মূল শব্দ কি মঙ্গল, মঙ্গল যোগ ইও সমান সমান মঙ্গোলীয়। তাহলে এই যে মঙ্গোলীয়, এগুলো কি, এগুলো জাতির নাম, দীর্ঘইকার কেন হলো, এগুলো ইও প্রত্যয় যুক্ত হলো। কিন্তু সাবধান, খেয়াল রাখতে হবে যে অনেকে কিন্তু ভুলবশত ফরাসিও, অনেকে কিন্তু আবার ফরাসিও এই শব্দটা ব্যবহার করেন। খেয়াল রাখবেন কখনোই ফরাসিও হবে না, এটা কিন্তু অপপ্রয়োগ। কারণ দেখেন কেন ফরাসিও হবে না, আমি যদি বলি ফরাস, তাহলে মূল শব্দ কি ফরাস না, মূল শব্দ কিন্তু এখানে ফরাস না, মূল শব্দ কিন্তু ফরাসি। আর ফরাসি দ্বারাই যেহেতু ফরাসি জাতিটাকে বুঝায়, সুতরাং এর সাথে আর অতিরিক্ত ইয় প্রত্যয় যুক্ত করা যাবে না, তাহলে অপপ্রয়োগ হয়ে যাবে। সুতরাং আমরা ফরাসিও ব্যবহার করব না, এর পরিবর্তে অবশ্যই আমরা ফরাসি শব্দ ব্যবহার করব। হয়ে গেল। তাহলে জাতির নামের ক্ষেত্রে হ্রস্বইকার আমরা ব্যবহার করব। এরপরে হলো ভাষার নামের ক্ষেত্রে। ভাষার নামের ক্ষেত্রে আমরা দেখব, আমাদের সাথে জয়েন করেছে মোহাম্মদ জাকির রানা স্যার, আমাদের ম্যাথের সম্মানিত একজন শিক্ষক আমাদের সাথে জয়েন করেছে। নুরুন নাহার আছেন, রাবেয়া রুমা আছেন, সীমা মোমো আছেন আমাদের সাথে, অনেকেই আছে। অনেকে আমি কমেন্ট পড়তে পারিনি, ইনশাল্লাহ পড়বো, ফাঁকে ফাঁকে পড়বো, এক একটা সূত্র আপনাদের শেখাবো আর এক এক কমেন্টগুলো পড়বো আপনাদের। তাহলে আমরা কি শিখলাম, দেশের নাম শিখলাম, জাতির নামের ক্ষেত্রে শিখলাম। এবার আমরা শিখবো ভাষার নামের ক্ষেত্রে। এখানে কোনো ব্যতিক্রম নাই, কোনো কিন্তু নাই, মানে ভাষার নামের ক্ষেত্রে কি ব্যবহার করব, সবসময় হ্রস্বইকার ব্যবহার করব। যতগুলো ভাষার নাম আমরা দেখব সবই কি হ্রস্বইকার। তাহলে আমরা কি লিখতে পারি, ভাষার নামের ক্ষেত্রে, ভাষার নামের ক্ষেত্রে কি হবে, অবশ্যই হ্রস্বইকার হবে। তাহলে ভাষার নামের ক্ষেত্রে কি ব্যবহার করব, হ্রস্বইকার। যেরকম আমি বলেছিলাম ইংরেজি একটা ভাষার নাম, সুতরাং ইংরেজি বানানটা কি হ্রস্বইকার। তেমনি গ্রিক একটা ভাষার নাম, আমরা গ্রিক বানানটা কি লিখবো, হ্রস্বইকার দিয়ে লিখব। তেমনি পর্তুগিজ একটি ভাষার নাম, সুতরাং পর্তুগিজ বানানটা আমরা কিভাবে লিখব, হ্রস্বইকার দিয়ে লিখব। আরবি একটা ভাষার নাম, সুতরাং আরবি বানানটা হ্রস্বইকার দিয়ে লিখব। ফার্সি একটা ভাষার নাম, সুতরাং ফার্সি বানানটা আমরা হ্রস্বইকার দিব। ফার্সি বানান এভাবেও লিখলেও চলবে, অথবা ফার্সি বানানটা আপনি এভাবেও লিখলেও চলবে। ইরানের ভাষাকে কিন্তু কি বলে, ফার্সি। আর ফরাসি কোনটা, ফ্রান্স, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন। ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি, আর ইরানের ভাষাকে বলা হয় ফার্সি। একটু খেয়াল রাখবেন, এই দুটো অনেকে ভুল হয়। যে সময় আমরা শব্দ ভাণ্ডারটা শিখবো, ওই সময় আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এখানে কোনো ব্যতিক্রম নয়, সহজ কথায় আপনি এক চিন্তা কোনো কারণ নেই, যতগুলো ভাষার নাম পাবেন ওই ভাষার নামের ক্ষেত্রে আপনি হ্রস্বইকার ব্যবহার করে দিবেন, হয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের। সবাই শেয়ার করেছেন তো,
এবার দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, এরপরে কিছু অতৎসম শব্দ আছে। এই অতৎসম শব্দের বানানে সবসময় কি হবে? রস্বইকার হবে। এবং সকল প্রকার বিদেশি শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। আপনারা অনেক সময় দেখি এই দেশি বানানটাও ভুল করেন। অনেকে দেশি বানানটা এভাবে লেখেন, আবার অনেকে বিদেশি বানানটাও এভাবে লেখেন। বিদেশি অনেকে লেখা থাকে ফার্মেসিতে, এখানে দেশি বিদেশি ঔষধ পাওয়া যায়, সেখানে ফার্মেসি বানানটাও ভুল থাকে, দেশি বানানটাও ভুল থাকে, বিদেশি বানানটাও ভুল থাকে। এই জন্যই তো ওইসব ফার্মেসিতে নকল ওষুধ বিক্রি করে। তাহলে এই দেশি বানানটা, এই বানানটাও ভুল, এই বানানটাও ভুল। এরপরে কি লেখা থাকে? ফার্মেসি, ফার্মেসি, এভাবে দেখবেন ফার্মেসি বানানটা লেখা থাকে, এই বানানটাও কিন্তু ভুল। তাহলে এই নিয়মটা কিভাবে আমরা মনে রাখতে পারবো? যে সকল বিদেশি শব্দের বানানে সবসময় রস্বইকার হবে, সকল অতৎসম শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। অতৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? আমরা দেশি শব্দগুলোকে বুঝি, আমরা অর্ধতৎসম শব্দগুলোকে বুঝি, আমরা অতৎসম বলতে সকল বিদেশি শব্দগুলোকে বুঝি, আমরা তদ্ভব বা খাঁটি বাংলা শব্দকে বুঝি। অনেকে মনে করেন দেশি শব্দ আর খাঁটি বাংলা মনে হয় এক। মনে রাখবেন, এই যে দেশি শব্দ, দেশি শব্দ আর একটা হলো খাঁটি বাংলা শব্দ। এই খাঁটি বাংলা, খাঁটি বাংলা এর আরেক নাম তদ্ভব শব্দ। খাঁটি বাংলা শব্দের আরেক নাম তদ্ভব শব্দ। আমরা অনেকে মনে করি যে মনে হয় দেশি শব্দের আরেক নাম মনে হয় খাঁটি বাংলা, আসলে কিন্তু না। খাঁটি বাংলা শব্দের আরেক নাম কিন্তু তদ্ভব শব্দ। আর দেশি শব্দ হলো কোনগুলো? আমাদের প্রাচীন কাল থেকে, আদিম কাল থেকে অথবা প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে যে ভাষাগুলো চলে আসছে এখন আদিম কাল থেকে, ওইটাকে বলা হয় আমাদের দেশি শব্দ। যেরকম আমরা বললাম ডাব, কুলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঠিক আছে, এগুলোকে বলা হয় দেশি শব্দ আদিম কাল থেকে, ডাব। কিন্তু আপনি যদি দেখেন আর খাঁটি বাংলা কোনটা? এই খাঁটি বাংলা শব্দ হলো যে শব্দটার মূল উৎস সংস্কৃত ভাষা থেকে পাওয়া যায়, ওই শব্দটাকে বলা হয় তদ্ভব শব্দ, মানে খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। কীরকম? যেমন আমরা যদি বলি চন্দ্র, এই চন্দ্রটা কি? তৎসম শব্দ। এই তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দটা কি? এটা হলো চন্দ্র। আর বর্তমানে খাঁটি বাংলা হলো চাঁদ, চাঁদ। সুতরাং এই চাঁদ কিন্তু খাঁটি বাংলা শব্দ, কারণ এই চাঁদ শব্দটার মূল উৎস কিন্তু সংস্কৃত ভাষা বা তৎসম শব্দ। এই জন্য চাঁদ হলো আমাদের খাঁটি বাংলা শব্দ। আর আমি বলছিলাম ডাব, কাতলা, চিংড়ি, ঝিঙা, কালো, কয়লা, এই যে থানকুনি, এগুলো হলো আমাদের দেশি শব্দ, অর্থাৎ প্রাচীন কাল থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় চলে আসছে, ওই ভাষাগুলোকে, ওই শব্দগুলোকে বলা হয় আমাদের একেবারে দেশি নিজস্ব শব্দ। তাহলে আমরা লিখে ফেললাম। আচ্ছা দেখি, একজন একটা কমেন্ট লিখছেন, পিএসসি কি নিউ সিলেবাসে বাংলা সেকেন্ড পেপার অ্যান্ড সায়েন্স কম্পালসারি করছে? হ্যাঁ, এটা তো অনেক আগে থেকেই পিএসসি তো অবশ্যই বাংলা সেকেন্ড পেপার, সায়েন্স, ডেইলি সায়েন্স, এগুলো তো কম্পালসারি, প্রশ্ন তো আসেই সিলেবাসে, এগুলো তো আসবেই, কোনো মিস নাই। আচ্ছা, নয়ন বর্মন তুমি কমেন্ট করেছো তৈরি আর তৈরি কোনটা সঠিক? দুটোটাই সঠিক। এরকম প্রশ্ন করলে আজকে এরকম প্রশ্ন, এরকম আরেকদিন আরেকটা আমি ক্লাস নিব। তবে যেহেতু প্রশ্নটা করেছেন, আমি নয়ন বর্মনের উত্তরটা দিয়ে দিই। আমি উত্তরটা দিয়ে দিই, দুটোটাই কারেক্ট। এখানে তৈরি আর তৈরি দুটোটাই কারেক্ট। এরপর আর এগুলো আমি ধারাবাহিকতায় পড়িয়ে যাব, তবু আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই তৈরি বানান এটাও কারেক্ট, এই তৈরি বানান এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। কিভাবে? এই তৈরি শব্দটা আমরা ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি, আর এই তৈরিটা আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আমি যদি বলি নয়ন তুমি আমার জন্য চা তৈরি করো, কি বললাম? নয়ন তুমি আমার জন্য, নয়ন আমার জন্য চা তৈরি করো। এখন এখানে চা তৈরি করা এটা কিন্তু ভার্ব হিসেবে বসছে, সুতরাং এখানে তৈরি বানানটা তৈ করে তৈ, রয় রসিকার হবে। চা তৈরি
করো। দেখছেন এখানে কিন্তু তৈরি বানান সেখানে এখানে ভার্ব হিসেবে বসছে। এগুলো সব কেরিয়ার প্লাস বইয়ে আছে। আপনাদের বাংলা বানান নিয়ে এখানে কেরিয়ার প্লাস বইয়ে 84টা নিয়ম দেয়া আছে বাংলা বানানের, যা বাজারের এখন পর্যন্ত কোনো বইয়ে এই 84টা বানানের নিয়ম দিতে পারেনি। আমি আপনাদেরকে দিয়েছি কেরিয়ার প্লাস বইয়ে এই তৈরি বানান এর নিয়মটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, বইটা দেখেন আপনি অবশ্যই পারবেন। আর এই তৈরি কথাটা কোথায় ব্যবহার করা, আমরা যদি বলি তৈরি পোশাক কারখানা, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কারখানা, তাহলে তৈরি এখানে তৈরি কথাটা এভাবে লিখবো, তৈরি পোশাক কারখানা। তাহলে এখানে পোশাক হলো নাউন, নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এক্ষেত্রে তৈরি পোশাক কারখানা এখানে তৈরি বানানটা অবশ্যই দীর্ঘইকার দিয়ে ব্যবহার করব। তৈরি তো আরবি শব্দ, তাহলে দীর্ঘইকার কেন? এই বলে তৈরি তুমি কিভাবে বুঝতে পারলা এটা আরবি শব্দ? একটা শব্দ আরবিও হয়, ফার্সিও হয়, একটা শব্দ অনেক ভাষারই হতে পারে, এরকম অনেক শব্দ আছে। এই তৈরি তৈরি দুটোটাই আমাদের চাকরির ক্ষেত্রে ব্যবহার করা, এবং এই তৈরি আর তৈরির বানান এভাবেই আছে। যদি আপনি ডিকশনারি দেখেন তাহলে ডিকশনারি খুলে দেখতে পারেন, ডিকশনারি দেখেন, বাংলা বানান অভিধান দেখেন, সেখানে তৈরি আর তৈরির ব্যবহার লেখা আছে কিছু কিছু শব্দের ক্ষেত্রে। যেমন আর একটা আমি উদাহরণ আপনি দিয়ে দিই, কিছু কিছু ক্ষেত্রে যেমন বাংলা একাডেমি বানানটাই তো ভুল, এখানে একটু খেয়াল করেন, বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি এভাবে লেখে, এখানে বাংলা একাডেমি বানানটাও কি দেখবেন একাডেমি বানানটা ভুল। আবার এর আগে কিন্তু বাংলা একাডেমি বানানটা এভাবে ছিল, একাডেমি এভাবে ছিল। বাংলা একাডেমির অনেক ল্যাকিংস আছে, তারাও অনেক বারবার বানান ঘুরায়, আবার তারাই নিত্য নতুন আবিষ্কার করে, তারাই দেখেন ভুল। আগে এই 2012 সাল পর্যন্ত এভাবে লেখা থাকতো বাংলা একাডেমি। এরপর 2013 সালে বাংলা একাডেমি কি করলো, বানানটা সংস্করণ করলো, তারা দীর্ঘইকার থেকে হ্রস্বইকার দিয়ে দিল। ওই যে সকল বিদেশি শব্দের বানানে হ্রস্বইকার ব্যবহার করতে হবে, এখন কি করলো তারা এইটা হ্রস্বইকার দিয়ে দিল। তারপরও কিন্তু এই একাডেমি বানানটা তারা ঠিক করেনি, কারণ আমরা জানি একাডেমি বানানটা, বাংলা একাডেমি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ভুল নাই, কিন্তু আপনি যখন শুধু একাডেমি শব্দটা ব্যবহার করতে যাবেন সেক্ষেত্রে একাডেমি বানানটা দেখেন, একাডেমি অয়জা ফলা এই আকার, এটা হলো এধ্বনি, একাডেমি, এই হলো একাডেমি বানান। আর আমরা শুধু একাডেমি বানানটা এভাবে লিখি, এভাবে লেখাও যাবে না, আবার একাডেমি বানানটা এভাবে লিখি, এটাও ভুল, এটাও ভুল। তাহলে একাডেমি বানান কারেক্ট কিন্তু এটা। আপনি যখন বিসিএস লিখিত খাতায় লিখবেন অথবা প্রিলিমিনারি পরীক্ষায় বানানটা আসতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একাডেমি বানান এটাই কারেক্ট, এটাও ভুল, এটাও ভুল। কিন্তু বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, তারা যেভাবে লিখবে সেভাবেই কারেক্ট। আমরা জানি আওয়ামী লীগ বানানে দুটোটাই ভুল, কারণ আওয়ামী হলো আরবি শব্দ, লীগ হলো ইংরেজি শব্দ। কিন্তু দেখেন এখানে একটা একটা রাজনৈতিক দলের নাম, তারা যদি চেঞ্জ না করে তাহলে এইটা চেঞ্জ করার কারো ক্ষমতা নেই, কারণ বাংলা একাডেমি বলেই দিয়েছে যে ব্যক্তিগত যত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, যেগুলো আছে তারা যেভাবে খুশি সেভাবে লেখুক, কোনো সমস্যা নেই। সুতরাং এই একাডেমি বানানটা কিন্তু এই নিয়মটা আজকে শিখাবো একটু পরে আপনাদেরকে, এ ধ্বনির ব্যবহারটা। তার আগে আমরা একটু নেক্সট আমরা চলে যাই। তার দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, সকল বিদেশি শব্দের বানানে আপনি সবসময় কি লিখবেন, হ্রস্বইকার ব্যবহার করবেন, এই কথাটাই আমি বলেছিলাম। তাই সকল, তাহলে আমরা যদি দেখি যে বানানটা, যে সকল বিদেশি শব্দ, একেবারে যত প্রকার বিদেশি শব্দ আসে, আপনি দেখেন আমরা কাহিনী হলো হিন্দি শব্দ, এই কাহিনী বানানটা আমরা এভাবে লিখি, আসলে এটা কিন্তু ভুল। অনেকে কি করেন আপনারা শহীদ বানানটা এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল। অনেকে কি করে রানী বানানটা এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল। আবার অনেকে গ্রিন লাইন পরিবহন, এই গ্রিন বানানটা অনেকে এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল। অনেকে নবী বানানটা এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল, কারণ এগুলো সব বিদেশি শব্দ। অনেকে কি করেন জরুরির বানান লেখেন, জরুরি, এই জরুরি বানান, এটাও কিন্তু ভুল। অনেকে বিজলি কেবলস, রাস্তাঘাটে দেখা যায় বিজলি বানানটা এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল। আবার যে জিন পরি, পরি বানান এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল।
অনেকে জিন বানান বফালা দিয়ে এভাবে লেখেন, এটাও কিন্তু ভুল। এই যে যতগুলো বললাম এই বানানগুলো কিন্তু দেখেন ভুল। অনেকে আবার মামলার আসামি হলে আসামি বানানটা এভাবে লেখে, এটাও কিন্তু ভুল। অনেকে বলে আসমানি, আসমানি বানানটা এভাবে লেখে আসমানি, কিন্তু আসমানি কবিতার ক্ষেত্রে বানান ঠিক থাকবে, আসমানি এটা কিন্তু হবে না। এই বানানগুলো যে দেখলাম এগুলো কিন্তু সব, অনেকে হজ করে আসে তারপর হাজি বানানটা এভাবে লেখে, এই হাজি বানানটা এভাবে লেখে। অনেকে কাজী অফিসে বিয়ে করতে যান, কাজী বানানটা কাজী অফিস এভাবে লেখে, এই কাজী বানানটা ভুল। অনেকে বাড়ি নির্মাণ করে, এই যে বাড়ি দুইটাই কারেক্ট, কোনটা কারেক্ট? অনেকের ক্ষেত্রে বলে কেন স্যার বাড়ি বানান এটা কারেক্ট নাকি বাড়ি বানান এটা কারেক্ট, কোনটা কারেক্ট? বানানের ক্ষেত্রে কিন্তু দুইটাই চলে, কিন্তু বাংলা একাডেমি বলে দিয়েছি কি, যে সকল শব্দের বানানে যে সকল তৎসম শব্দের বানানের ক্ষেত্রে হ্রস্বইকার দীর্ঘইকার এবং হ্রস্বকার দীর্ঘইকার উভয়ই প্রচলিত, ওই সকল ক্ষেত্রে শুধু হ্রস্বইকার এবং এদের কার চিহ্ন হ্রস্বইকার এবং হ্রস্বকার ব্যবহার করতে হবে, এটা হলো একটা নিয়ম। তাই আমরা বাড়ি বানানকে অনেকে দেখি, অনেকে বই লাগে ভালো ব্র্যান্ডের রাইটার, তারাও অহরহ বাড়ি বানানটা এভাবে ব্যবহার করে। আসলে বাড়ি বানানটা বাংলা একাডেমি বলছে যে দুটোটাই চলবে, সেক্ষেত্রে এটাকে প্রাধান্য দিবেন, এক্ষেত্রে এটাকে প্রাধান্য দিবেন। তেমনি শ্রেণী বানান দেখেন, শ্রেণী বানান এটাও চলে, শ্রেণী বানান এটাও চলে, দীর্ঘইকার দিয়ে এটাও চলে। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? আমরা এই প্রথমটা ব্যবহার করব। এটা যে ব্যবহার করলে যে ভুল হবে তা না, কিন্তু আমরা মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এটাই কিন্তু বেশি ব্যবহার করব। তেমনি প্রাণী বানানের ক্ষেত্রে প্রাণী কিন্তু একটা প্রত্যয়জনিত শব্দ, প্রাণী বানানটা এভাবেও চলে, আবার প্রাণী বানানটা এই দীর্ঘইকারও চলে। নবম দশম শ্রেণী বোর্ড বই দেখবেন এখানে প্রাণী বানানটা দীর্ঘইকার দিয়ে ব্যবহার করছে, তারা দীর্ঘইকার দিয়ে ব্যবহার করছে। তাহলে আমরা গুরুত্ব দেব কোনটায়? প্রথমটায়। এরকম যে বানানগুলো লিখলাম এই বানানগুলো অহরহ আপনারা ভুল করেন কিনা? করেন। আসলে এই বানানগুলো আমরা প্রচুর ভুল করি, এগুলো কারেক্ট কি? তাহলে কারেক্ট বানানটা দেখেন, এবার দেখেন অনেকে আছে গাভী পালেন, কিন্তু দেখেন গাভী বানানটাও কিন্তু ভুল, এই গাভী বানানটা দীর্ঘ দিয়ে লেখেন, এখানে গাভী বানানটাও ভুল, গাভী বানানটাও কি ভুল? অনেকে আমরা অহরহ কিন্তু এই গাভী বানানটা কিন্তু দীর্ঘ দিয়ে লিখতেছি, কিন্তু এখানে কিন্তু ভুল। আবার অনেকে দেখেন পল্লী বানানটা যখন লিখতে যান, পল্লী বন্ধু ইরশাদ, অনেকে কিন্তু আপনারা পল্লী বানানটাই দীর্ঘ দিয়ে লেখেন, এই বানানটাও ভুল, এই বানানটাও কি ভুল। এবার অনেকে কি আছে ডিগ্রি কলেজে এখানে ডিগ্রিতে ভর্তি হবে, দেখেন এই ডিগ্রি বানানটা দীর্ঘ দিয়ে লেখে, এই ডিগ্রিতে ভর্তি হবে ডিগ্রি কলেজ, অনেকে লেখা থাকে এরকম ডিগ্রি কলেজ, এখানে দেখেন এই ডিগ্রি কলেজ, এখানে ডিগ্রি বানানটাও কি ভুল। আবার অনেকে দেখেন যুবতী, এই যুবতী বানানটা কি করে, অনেকে এই যুবতী বানানটাও এই দীর্ঘ দিয়ে লেখে, এটাও ভুল। তা আমি তো এখানে অল্প কটা দেখিয়ে দিলাম, ক্যারিয়ার প্লাস বই দেখবেন এরকম বাংলা একাডেমি যে বানানগুলো পরিবর্তন করেছে, এই বানানগুলো কিন্তু আমি অনেক এখানে দিয়েছি। নকশি বানানটাও হ্রস্বইকার, আমদানি রপ্তানি বানানটা অনেকে ভুল করে, এই দুটোও কিন্তু হ্রস্বইকার হবে। তাহলে আমি বলেছি যে সকল অতৎসম শব্দের বানানের ক্ষেত্রে হ্রস্বইকার হবে। অতৎসম বলতে কি বোঝানো হয়েছে? সকল বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে হ্রস্বইকার হবে, সকল দেশি শব্দের বানানের ক্ষেত্রে হ্রস্বইকার হবে, অর্ধতৎসম শব্দের বানানের ক্ষেত্রে হ্রস্বইকার হবে, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের বানানো সবসময় কি হবে? হ্রস্বইকার হবে। নির্দ্বিধায় মনে রাখবেন, আমরা সাধারণত বিদেশি শব্দগুলো ইংরেজি থেকে আগত শব্দগুলো আমরা বেশি ব্যবহার করি, ওই সকল শব্দের বানানের ক্ষেত্রে সবসময় কি হবে? হ্রস্বইকার হবে। আচ্ছা, এবার আমরা দেখি এই যে আমাদের কি লিখছেন, এক ভাই লিখছেন নিউটন সাহা গাভী গরু, সে কিন্তু গাভী বানানটা ঠিক লিখছে কিন্তু গরু বানানটা ভুল করছে। নিউটন সাহা কি করলো, সে গাভী বানানটা ঠিকই লিখছে কিন্তু গরু বানানটা ভুল করছে। এই যে বিথি খান আবার গরু বানানটা লিখে দিছে। তাহলে দেখেন এই বানানগুলোর কারেক্ট কি? এই জরুরি বানান, এই জরুরি হলো আরবি শব্দ অথবা ফার্সি শব্দ, সুতরাং আমরা জরুরি বানানটা অবশ্যই হ্রস্বইকার। এই বিজলি এটাও ফার্সি শব্দ, আরবি শব্দ, সুতরাং এই বিজলি বানানটাও কি হবে? হ্রস্বইকার। পরি, জিন পরি, এই জিন পরির ক্ষেত্রে পরি বানানটাও হ্রস্বইকার। আবার এই পরির গাল মানে পরি, এর বয়ফ্রেন্ডের নাম কি? জিন, এই বয়ফ্রেন্ড হলো জিন, পরির বয়ফ্রেন্ডটা কি? জিন, এই জিনও কি হ্রস্বইকার, কোনো বফলা নাই। তা জিন বানানে কোনো বফলা নাই, আর পরি বানানে অবশ্যই হ্রস্বইকার।
যে পরি আমরা জানি জিন পরির ক্ষেত্রে অবশ্যই রস্যইকার, কিন্তু নায়িকা পরিমণির ক্ষেত্রে আবার কিন্তু ব্যতিক্রম, কারণ নায়িকা পরিমণি বানানটা সে যেভাবে লেখে সেভাবেই কারেক্ট, কারণ নামের ক্ষেত্রে কোনো ভুল নাই। তেমনি আসামি হল আরবি শব্দ, সুতরাং আপনারা আসামি বানানটা রস্যইকার দিয়ে লিখবেন। এই যুবতী এটা হলো অতঃসম শব্দ, তাহলে এই যে অতঃসম শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক অতঃসম শব্দে কি হয়, রস্যইকার হয়, তাহলে যুবতী বানানটাও কি রস্যইকার। এরপর দেখেন এই যে গ্রিন বানানটা, এই গ্রিন হলো ইংরেজি শব্দ, সুতরাং গ্রিন লাইন পরিবহন যাই হোক এই গ্রিন বানান এই দন্ত না হবে, অবশ্যই গ্রিন বানানটা দন্ত না, কোনো মূর্ধন্য হবে না আর কোনো দীর্ঘইকার হবে না। এরপর দেখেন কাহিনী হলো হিন্দি শব্দ, সুতরাং এই কাহিনী বানান নিয়ে আর কোনো কাহিনী হবে না, অবশ্যই কাহিনী বানানে দুটোটাই রস্যইকার ব্যবহার করবেন। শহীদ হলো আরবি শব্দ, সুতরাং শহীদ দিবস বা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, এই শহীদদের প্রতি শহীদ বানানটা অবশ্যই রস্যইকার ব্যবহার করবেন। রানী স্ত্রীবাচক অতৎসম শব্দ, সুতরাং এই রানী বানানটা রয়কাররা এই দন্ত নয় রস্যইকার, এই রানী বানানটা কিন্তু রয়কাররা দন্ত না। দেখবেন প্রথম আলো পত্রিকা, দেখবেন প্রথম আলো পত্রিকা কিন্তু তারা কিন্তু বাংলা একাডেমিকে অনেক ফলো করে, তারা 98% ফলো করে, তারা দেখবেন বানানগুলো তারা প্রথম আলো পত্রিকা দেবেন, তারা রানী বানানটা কিন্তু এভাবেই লেখে, অনেক সুন্দর করে লেখে, রয়কাররা দন্ত নয় রস্যইকার রানী, এটা খেয়াল রাখবেন। এরপর নবী, এটা আরবি শব্দ, সুতরাং নবী বানানটা অবশ্যই রস্যইকার, যেমন আমরা লিখবো মহানবী, তাই মহানবী বানানটা কি হবে, রস্যইকার। তেমনি ডিগ্রি কলেজ, ডিগ্রি হলো ইংরেজি শব্দ, সুতরাং ডিগ্রি বানানটা অবশ্যই রস্যইকার। এরপরে দেখেন আসাম, এই যে আসমানি, এটা আরবি শব্দ, সুতরাং আসমানি বানানটা অবশ্যই রস্যইকার। এ হাজি, হাজি বানানটা অবশ্যই রস্যইকার, হাজি গাজি পাজি সব বানান রস্যইকার। এই যে কাজী অফিসে কাজী, সুতরাং কাজী বানানো রস্যইকার লিখবেন। গাভী, গাভী বানানটা হবে রস্যইকার। তেমনি পল্লী, পল্লী বানান অবশ্যই হবে কি রস্যইকার। তেমনি জীবন বীমা, ওটা ঠিক আছে, কিন্তু শুধু বীমা বানানে আমরা যদি বীমা করি এই বীমা বানান কিন্তু রস্যইকার হবে, কারণ বীমা হলো আরবি শব্দ, সুতরাং বীমা হলো রস্যইকার হবে। তাহলে আমরা নিয়মটা শিখে গেলাম যে সকল অতৎসম শব্দের ক্ষেত্রে বানানের ক্ষেত্রে অথবা বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে সবসময় রস্যইকার হয়ে যাবে। আব্দুর রহমান গৃহিণী বানান যেটা লিখছেন প্রথমটা কারেক্ট, আপনার গৃহিণী বানান প্রথমটা কারেক্ট, ওই সীমা মুমু লিখে দিয়েছেন গৃহিণী বানানটা। এরপরে আমরা লিখব 2 নম্বর নিয়মটা লেখেন। সূত্র 2, আলী প্রত্যয়যুক্ত শব্দের বানানে সবসময় রস্যইকার হবে। আলী, আলী যুক্ত অথবা আলী প্রত্যয়যুক্ত, আমরা শর্টকাটে লিখি আলী যুক্ত শব্দে, আলী যুক্ত শব্দে কি হবে, রস্যইকার হবে। আলীযুক্ত শব্দে রস্যইকার। একটা জিনিস মনে রাখবেন, যেমন মিতালি, গীতালি, চৈতালি, স্বর্ণালী, ঝর্ণালী, সোনালী, রূপালী, পুবালী, ঝগড়ালি, কাঠবিড়ালি, অর্থাৎ আলীযুক্ত আপনি যত শব্দ পাবেন নির্দ্বিধায় লিখে দেন কি রস্যইকার। তাহলে আপনি সোনালী বানানটা কিভাবে লিখবেন, অবশ্যই এভাবে লিখবেন সোনালী, কিন্তু সোনালী ব্যাংক যখন, তখন কিন্তু তারা এভাবে লেখে সোনালী ব্যাংক। দেখেন এই সোনালী ব্যাংক তারা নিজস্ব একটা প্রতিষ্ঠান, তারা যদি ঠিক না করে আমরা ঠিক করলে হবে না, কারণ এটা বাংলা একাডেমি বলেই দিয়েছে, এটা তারা যেরকম লিখবে সেরকমই চলবে। কিন্তু সোনালী বা আমরা যখন সোনালী লিখবো তখন অবশ্যই রস্যইকার লিখবো। তেমনি পুবালী, পুবালী পয়রস্য করে পু, বয়কার বা লস্কের লি, পুবালী, পুবালী পূর্ব বানানে কিন্তু অবশ্যই এভাবে পূর্ব দীর্ঘকার, কিন্তু যখন আমরা পূব বানান লিখবো তখন কিন্তু রস্যকার হয়ে যাবে, যেমন পুবালী। কিন্তু পুবালী ব্যাংক কিভাবে লেখে দেখেন, পয় দুগের পু, তারা দীর্ঘকার মারে, আবার বয় আকার দেয়, আবার লয় দীর্ঘকারও মারে, তার মানে এগুলা এভাবে পুবালী লেখা যাবে না। তার কিন্তু তারা পুবালী ব্যাংক, তারা যেরকম খুশি তারা লেখুক, ওদিকে আমাদের তাকানোর দরকার নেই। আমরা যখন পুবালী লিখব তখন পুবালী বানান কিন্তু ওইটাই, তখন কিন্তু পুবালী বানানটা আমরা এটাই লিখব। ক্লিয়ার? তাহলে আমরা যে নিয়মটা শিখলাম 2 নম্বর নিয়ম, ক্যারিয়ার প্লাস বই 86 নম্বর পৃষ্ঠায়, ক্যারিয়ার প্লাস বই 86 নম্বর পৃষ্ঠায় এই সূত্রটা দেয়া আছে যে আলীযুক্ত শব্দের বানানে সবসময় রস্যইকার হবে। তাহলে গীতালি বানানটা কি হয়, গয় দিকের গি, তয় আকারে তা, লয়ের শিকের লি, গীতালি। তেমনি রূপালী বানানটা কি হবে, রয়ের শিকের রু, পয় আকারে পা, লয়ের শিকের লি, রূপালী। আপনি দেখেন যখন রূপা বানানটা লেখেন, আগে আমরা লিখতাম রূপা বানান এভাবে রূপা, অথবা এইভাবে লিখতাম রয় দিকের রু, পয় আকার পা, রূপা। আসলে রূপা বানানটা কি, রয়ের শিকের রু, পয় আকারে পা,
এ হলো রূপা। সুতরাং আমরা যদি বলি রূপালী ইলিশ, সেক্ষেত্রে আমরা রূপালী কথাটা রয়রস্কের রূপ পয়কার পালস্কেল রূপালী, কিন্তু রূপালী ব্যাং তারা যেরকম খুশি লেখুক, ওদিকে আমার তাকানোর টাইম নাই। তাহলে গীতালি, মিতালি, চৈতালি, ঝগড়ালি, কাঠ বিড়ালি। কাঠ বিড়ালি একটা বাংলা সিনেমার নাম আছে, কিন্তু সিনেমার পোস্টারে বানানটা ভুল। আবার দেখবেন ঝগড়ালি একটা নাটক আছে, এই নাটকে দেখবেন ঝগড়ালি বানানটা ভুল, কিন্তু মনে রাখবেন ঝগড়ালি বানানটাও রস্বইকার, কাঠ বিড়ালি বানানেও রস্বইকার, স্বর্ণালী বানানেও রস্বইকার, ঝর্ণালী বানানেও রস্বইকার, পুবালি, রূপালি, চৈতালি, সব মিতালি, সব বানানে কি রস্বইকার। তাহলে আমরা 2 নম্বর নিয়মটা শিখে ফেললাম। এরপরে আমরা 3 নম্বর নিয়মে যাব। তাই ক্যারিয়ার প্লাস বইয়ের 3 নম্বর নিয়ম কি? আমরা 3 নম্বর নিয়ম দেখেন, 3 নম্বর নিয়ম হলো বলি অথবা আবলিযুক্ত শব্দের বানানেও রস্বইকার হয়, অথবা কোনো শব্দের শেষের উচ্চারণে যদি আপনি বলি অথবা আবলি দেখেন, ওটা রস্বইকার হয়ে যাবে। তাহলে কি বলি, ব লয় রস্বইকারলি, বলি অথবা কি আবলি, সরে ব লয় রস্বইকারলি আবলি, বলি অথবা আবলিযুক্ত শব্দের বানানো কি হবে রস্বইকার হয়ে যাবে। যেমন যেমন পদাবলী, তাহলে পদাবলী বানানটা কি লিখবো, প দয়কার দা ব লয় রস্বইকারলি পদাবলী। এরপর কি লিখবো, নিয়মাবলী, নিয়মাবলী, এগুলো কিন্তু লিখিত পরীক্ষা আপনারা অনেক সময় ভুল করে। নিয়মাবলী, ব্যাখ্যা বলি, ব্যাখ্যা বলি, তারপর কি প্রশ্নাবলী, প্রশ্নাবলী, তারপরে কি শর্তাবলী, শর্তাবলী। দেখছেন এই যে শর্তাবলী, নিয়মাবলী, ব্যাখ্যা বলি, যত বলি বা আবলিযুক্ত এরকম শব্দ আসবে উচ্চারণে, আপনি নির্দ্বিধায় সেখানে রস্বইকার দিয়ে দিবেন। তাহলে আমরা 3 নম্বর নিয়মটাও, হ্যাঁ এই যে একজন লিখছেন রচনাবলী, বাহ, অনেকে কমেন্টগুলো লিখতেছেন, মাশাআল্লাহ ভালোই তো। আমাদের সাথে সাবেরা শরীফও জয়েন করছেন, নূপুর আচার্যের লিখছেন, সাথী নূর লিখছেন, ভেরি গুড। সুমন কুমার লিখছেন, শেফালি আক্তার লিখছেন, তথ্যাবলী নিবল ব্যাখ্যা, গুড। আচ্ছা, এরপরে যে আমরা সূত্রটায় যাব, আমরা 3 নম্বর সূত্র শিখলাম। এবারে আমরা ক্যারিয়ার প্লাস বইয়ের 4 নম্বর সূত্রটা শিখব। 4 নম্বর সূত্রটা কি শোনেন, আমরা অনেকে কি করি, বাজার থেকে বই কেনেন, একটু খেয়াল করেন, অনেকে তো না বুঝি আমরা পরীক্ষা দেই। প্রতি শুক্রবার পরীক্ষা হয়। এই দেখেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা হলো, কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হলো, সেখানে দেখেন আপনি বাংলায় কত পেলেন। বাজারে বই তো অনেক পড়ছেন, ওই চটি মার্কা বই পড়লে কখনোই বিসিএস হবে না, কোনো চাকরি হবে না। আপনি বিস্তারিত পড়তে হবে। আপনি যদি নিয়ম জানেন, শর্টকাট এখন আর চলে না মার্কেটে, কারণ পিএসসি বুঝে গেছে যে স্টুডেন্টরা অনেক শর্টকাট পড়ে, শর্টকাট পড়ে কখনোই আপনি কাঙ্ক্ষিত নম্বর পাবেন না। এর জন্য আপনি বাংলায় বিসিএস পরীক্ষায় যদি 35-এর ভিতরে 33 পেতে চান, 32 পেতে চান, আপনাকে একটু ডিপলি পড়তে হবে, তাহলে আপনি পারবেন। আপনি কখনোই চেষ্টা করবেন না যে আপনি বাংলায় 35-এ 35ই পাবেন, এই আশা করবেন না। আপনি পিএসসির পরীক্ষায় আপনি ধরে নেন আপনি 32, 33, 34 এরকমই পাবেন হয়তো বাংলায়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বিস্তারিত পড়তে হবে। এই যে নিয়মের ভিতর দিয়ে যদি আপনি বানানগুলো শেখেন, সেক্ষেত্রে কী হবে, উপকারটা কী হবে, আপনি বিশেষ লিখিত পরীক্ষায় ভালো করবেন। আপনার এদিকে যে বারবার মুখস্থ করার দরকার হবে না যে এই বানানগুলো কি, আপনি ইচ্ছা করলে আপনি আর দরকার নেই, আপনি শিখে গেলেন বলি বা আবলিযুক্ত শব্দের বানানে রস্বইকার হয়। তার মানে আপনি যদি রাতে বলেন হ্যাঁ নিয়মাবলী বানানে রস্বইকার, নিয়মাবলী বানানে রস্বইকার, ব্যাখ্যা বলি বানানে রস্বইকার, ব্যাখ্যা বলি রস্বইকার, পদাবলী বানানে রস্বইকার, পদাবলী বানানে রস্বইকার, এগুলো আগের যুগে গ্রামে কিছু বিবাহিত মেয়েরা পড়তো জোরে জোরে ডাক দিয়া ডাক দিয়া, ঠিক আছে, এইগুলো এখন আর মার্কেটে চলে না। এইগুলো কারো শোনানোর দরকার নাই। আপনি নিয়মটা জানবেন যে বলি বা আবলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হয়ে যাবে, তাহলে তো আপনার এত টেনশন নাই। এরপরে সূত্রটা আমরা লিখি ক্যারিয়ার প্লাস বইয়ে, অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। অঞ্জলি, স্বরে অ ইয় আর নিচে বর্গীয় জ, এ হলো অঞ্জলি। এই বানানটা আমরা এভাবে লিখতে পারি, অঞ্জলি। তাহলে অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় কি হবে, এটাই রস্বইকার হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, এই যে 15ই আগস্ট গেল, দেখেন 15ই আগস্ট কি করছে দেখেন, সেখানে 15ই আগস্ট গেল, সেখানে অনেক ব্যানার পোস্টার ফেসবুকে দেখলাম, আগস্ট বানানটা এভাবে লেখে। এরপর শহীদদের প্রতি এভাবে লেখে, শহীদদের এভাবে লেখে।
এরপরে দেখলাম অনেক পোস্টার কি লিখলো, শ্রদ্ধাঞ্জলি বানানটা এভাবে লিখলো, শ্রদ্ধা, এই গভীর শ্রদ্ধাঞ্জলি। এটা কি শ্রদ্ধাঞ্জলি হলো? এখানে আগস্ট বানান ভুল লেখা হলো, শহীদদের বানান ভুল লেখা হলো, শ্রদ্ধাঞ্জলি বানানটাও কি করা হলো, ভুল লেখা হলো। তাহলে আমরা শ্রদ্ধাঞ্জলি বানান তো আজকে শিখে গেলাম যে অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্বইকার হয়। তাহলে আমরা অবশ্যই শ্রদ্ধাঞ্জলি বানানটা কি হবে, এই রস্বইকার হবে, শ্রদ্ধাঞ্জলি। তেমনি পতঞ্জলি, পত ইয়জঞ্জ লয়স্কেলি, পতঞ্জলি। জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পা ইয়জঞ্জ লয়স্কেলি। এরকম পর্যাপ্ত পরিমাণে উদাহরণ ক্যারিয়ার প্লাস বইয়ে দেয়া আছে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। সহজ কথায় মনে রাখবেন, অঞ্জলিযুক্ত যত শব্দ পাবেন ওই সকল শব্দের বানানে আপনি নির্দ্বিধায় রস্বইকার ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে আমরা ব্যবহার করো, দেখেন অঞ্জলিযুক্ত গেল। এরপরে আমরা একটা নিয়ম, অনেক বাজারের বইয়ে দেখবেন, অনেক পুরাতন বইগুলো, বাজারের বইগুলো আপডেট না, অধিকাংশ বই পুরাতন বই না, দেয়া আছে একটা সূত্র দেখবেন। আপনার অনেকে বিশেষ লিখিত পরীক্ষায় বলে যে তৎসম শব্দের, যে কোনো তৎসম শব্দের বাংলা একাডেমি প্রণীত যে কোনো তৎসম শব্দের 6টি বানানের নিয়ম লিখুন। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসে, নন কার্ডা নিয়োগ পরীক্ষা আসে। আবার বলে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 6টি নিয়ম লিখুন। আবার বলে বাংলা একাডেমি প্রমিত অতৎসম শব্দের যে কোনো 6টি নিয়ম লিখে দেন। আপনি বাজারের লিখিত বইগুলো দেখেন, অধিকাংশ বই এইগুলো ভুল তথ্য দেওয়া, অধিকাংশ বই দেখবেন এখানে বাংলা একাডেমি আদৌ ফলো করে না তারা। অথচ দেখেন বাংলা একাডেমি একটা পাতলা বই আছে, দাম মাত্র 20 টাকা। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই দেখেন, এই বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম একটা বই আছে, এই বইটার দাম মাত্র 20 টাকা। এই বইয়ের ভিতর কিভাবে লেখা আছে তৎসম শব্দের বানানের নিয়ম, আপনি সেভাবে বিশেষ লিখিত পরীক্ষা লিখতে হবে। এখানে লেখা আছে অতৎসম শব্দের বানানের নিয়ম, যেভাবে আছে আপনি সেভাবে লিখবেন। কিন্তু অধিকাংশই দেখি তারা এর আগে, অর্থাৎ 2012 সালের আগে যে আছে ওইগুলোই এখনো বাজারে চলতেছে। সাবধান, আপনি এখানে কিন্তু বিশেষ লিখিত পরীক্ষায় রিটেনে 30 কিন্তু 30ই পাবেন, আপনি নিচে এক কম পাবেন কেন? কারণ ব্যাকরণ লিখলি নাম্বার, আর বেশি প্রশ্ন পড়ার তো দরকার নেই। আপনি প্রশ্ন লেখা লাগবে 5টা, লিখিত পরীক্ষায় ব্যাকরণ থেকে 5টা প্রশ্ন আসে, 5টা প্রশ্ন পড়ার জন্য আপনি তো আহামরি প্রশ্ন, আপনি 8টা প্রশ্ন পড়বেন, 8টা প্রশ্ন পড়লেই কিন্তু 5টা প্রশ্ন আবার কমান হুবহু। সুতরাং বিশেষ লিখিত পরীক্ষা আপনি 30-এ 30 পাওয়ার চেষ্টা করেন। আপনি একটু এই বইটা দেখেন, দাম 20 টাকা হলেও কি হবে, এর ভিতরে কিন্তু শুদ্ধ বানানগুলো লেখা আছে, এবং এগুলোও কিন্তু পিএসসি ফলো করে। আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন, সেখানে প্রাইমারি পরীক্ষা করবে বুয়েটেও তারাও কিন্তু এটাকেই ফলো করবে। আপনি ব্যাংক নিয়োগ পরীক্ষা দেন, যে কোনো পরীক্ষা দেন, এই বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম এটাই ফলো করে। এবং আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই যে দেখেন, আপনারা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এটাই কিন্তু ফলো করে বিভিন্ন চাকরি পরীক্ষায়। কারণ এই বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে এখানে যে বানানটা যেভাবে আছে ওই বানানটা সেভাবেই আমাদের ফলো করতে হবে, এগুলোই ফলো করে। এরপরে দেখেন বাংলা আপনারা ব্যাকরণ কোথা থেকে পড়বেন, যেমন এই কিছু যে গত শুক্রবার একটা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছিল, দেশের জন্য সেবা করো এটি কোন কারো। আপনি দেখেন বাজারে অধিকাংশ বই থেকে এটা কমন পড়ে নাই। এইটা আপনি দেখেন, আপনি বাংলা একাডেমি বই দেখেন, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, এই ব্যাকরণ বই পড়েন, এর ভিতরে দেখবেন দেয়া আছে দেশের জন্য সেবা করো, কোনো ভালো কাজের উদ্দেশ্য বুঝালেও কি বুঝায়, সেটা সম্প্রদানকারক হয়। তাহলে আপনি এই বই, এইগুলো হলো অরিজিনাল বই, এই বাংলা একাডেমির ব্যাকরণ বই আছে আলাদা, এইগুলোই সাধারণত চাকরি নিয়োগ পরীক্ষায় ফলো করে। এরপরে আপনারা দেখেন, আপনারা কি করেন যে বিভিন্ন শব্দ, যে এইটা কোন দেশি শব্দ, এটা পর্তুগিজ শব্দ নাকি দেশি শব্দ, এটা ফার্সি শব্দ নাকি আরবি শব্দ। অনেকে পরীক্ষা আছে মর্সিয়া কি শব্দ, মর্সিয়া কি শব্দ, এই যে মর্সিয়া কি শব্দ, এই প্রশ্নটা দেখেন অধিকাংশ আমরা ভুল শিখে আসছি এতদিন। তা মর্সিয়া কি শব্দ, এটা অপশনে দেয়া থাকে আরবি, খ নম্বরে অপশনে দেয়া থাকে ফার্সি। এবার একটু বলেন তাহলে মর্সিয়া কি শব্দ, একটু বলেন তো আমাকে, মর্সিয়া কি শব্দ দেখি তো কমেন্টে।
দেখি তো মর্সিয়া কি শব্দ। সাথীনুর বলছেন আরবি, নূপুর আচার্য বলছেন আরবি। মর্সিয়া কি শব্দ? অনেকে বলছেন ফার্সি। নুরিয়া জান্নাত বলছেন আরবি। বিথি বলছেন মর্সিয়া হলো ফার্সি শব্দ। দেখি একটু কমেন্ট করেন, মর্সিয়া কি শব্দ? আরবি। বুঝলাম না, অনেকে বলতেছেন আরবি, অনেকে বলছেন ফার্সি, কারণটা কি? বাবা অনেকে বলতেছে ফার্সি, বুঝলাম না কিছু, এরকম কেন? দেখি কে পারেন। সবাই বলতেছেন ফার্সি ফার্সি, কেউ বলছেন আরবি, এতগুলা কেন? দুই ভাগ বিভক্ত হয়ে গেলেন কেন? মর্সিয়া আরবি শব্দ, কেউ বলেন ফার্সি শব্দ, এরকম কেন? ফার্সি ফার্সি, সাইমা বিনতে কালাম ফার্সি, নয়ন বর্মন ফার্সি। আছাড়া আব্দুর রহমান বলছেন 100% ফার্সি, 100% আরবি। দেখি অন্য রাবিয়া সুলতানা বলছেন আরবি, 100% ফার্সি। আসলে আগে এই শব্দটা কি ছিল? মর্সিয়া হলো আরবি শব্দ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি মর্সিয়া হলো আরবি শব্দ। আসলে মর্সিয়া কি? আবার একজনে বলছে 100% আরবি। বুঝলাম না, এটা নিয়ে সমস্যা হলো কেন? হ্যাঁ, এত কনফিউশন কেন? একজনে দিছে 100%, মোসাইক বলছেন 100% আরবি। আমি তো বিপদে পড়ে গেলাম, কারটা কারেক্ট ধরবো? সীমা বলছে স্যার আরে স্যার আগে আরবি ছিল, এখন ফার্সি হতে পারে। দেখেন, মর্সিয়া হলো আরবি শব্দ, আগে আমরা শিখছিলাম, এখন যারা বলছেন মর্সিয়া হলো ফার্সি শব্দ, তাহলে ওইটাই কারেক্ট। তাহলে ওইটাই কি? আবার একজনে বলছেন বোথ, না এটা বোথ হবে না, এটা বোথ হবে না। আপনি যা বলবেন তাই, বানান সব ভুল। আচ্ছা মর্সিয়া তাহলে ফার্সি শব্দই দিয়ে দেন। আচ্ছা দেখেন, আমার বইয়ে আমি কি দিছি, দেখেন কেরিয়ার প্লাস বইয়ের তথ্য সহ আমি কি দিলাম, আপনারা ডিকশনারি খুলে দেখেন। মর্সিয়া কি শব্দ? মর্সিয়া সাহিত্য, মর্সিয়া ফার্সি শব্দ যার অর্থ স্বর্গগীতি। আচ্ছা আমি টিক দিলাম ফার্সিতে, আসলে কি এটা ফার্সি? আপনি বাংলা একাডেমি ডিকশনারিটা কি বলে? আমার বই খুলে দেখেন কি বলে। মর্সিয়া এই সাথে ডিকশনারি, দেখেন ডিকশনারি খোলেন, মর্সিয়া কি শব্দ? এই যে দেখেন, বিদেশি শব্দের অভিধান আমাদের আছে, বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান, সম্পাদক মোহাম্মদ হারুন, এটা করে বাংলা একাডেমি থেকে প্রকাশিত। তাহলে এই যে দেখেন প্রমাণটা এখান থেকে দেখেন, মর্সিয়া শব্দ দেখেন এখানে কি লেখা, তাহলে আমরা দেখি মর্সিয়া। শুধু সবাই কমেন্ট করেন, কেউ বলেন আরবি, কেউ বলেন ফার্সি।
মর্সিয়া বানানটা কই হারাই গেল নাকি আমাদের কাছ থেকে? ফার্সি স্যার আপনার দরকার নাই, আরবি দিব। গুড, শব্দটা হবে আরবি। মর্সিয়া হলো আরবি শব্দ, ফার্সি হবে না। আমরা আগে জানতাম মর্সিয়া ফার্সি শব্দ, কিন্তু এখন কি হয়ে যাবে? মর্সিয়া আরবি শব্দ। আপনারা যদি ডিকশনারি কাছে থাকে একটু খুলে দেখে নিয়েন, তাহলে আপনারা হয়ে যাবে। আগে আমরা জানতাম মর্সিয়া হলো ফার্সি শব্দ, কিন্তু এখন মর্সিয়া কি হয়ে যাবে? আরবি শব্দ। যাক, এটা এখন খুঁজতে গেলে অনেক সময় লাগবে। এ খুঁজতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, যাই হোক, মর্সিয়া হলো আরবি শব্দ। আগে ছিল মর্সিয়া ফার্সি শব্দ, এখন মর্সিয়া হলো আরবি শব্দ। এটাই আপনার ডিকশনারিটা খুলে দেখেন, পেয়ে যাবেন মর্সিয়া হলো আরবি শব্দ। হয়ে গেল এটা। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এবার একটু দেখি, অনেকে কমেন্ট করতেছেন খোঁজাখুঁজি বাদ দেন, এটা আরবি হয়ে যাবে। ওকে, শেষ। আচ্ছা, এটা পরীক্ষা আরবি। আপনারা এই আধুনিক বাংলা অভিধানও আরবি দেয়া আছে, আর আমাদের যে বিদেশ শব্দের অভিধানে সেখানেও আরবি দেয়া আছে, এটা আরবি। আচ্ছা, আজিমউদ্দিন বলছে ভাষার জগতে বাংলার স্থান কততম? খেয়াল করেন, ভাষার জগতে মাতৃভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার বর্তমান অবস্থান হলো ষষ্ঠ। বাংলা ভাষাভাষী অবস্থান দিক থেকে বাংলা ভাষার বর্তমান অবস্থান কত? ষষ্ঠ। আর যদি বলে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান হলো দশম। আর যদি বলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম মাতৃভাষা? বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা। আগে ছিল কত? চতুর্থ, এখন বর্তমানে কত? ষষ্ঠ। তথ্যসূত্র নবম দশম শ্রেণী বোর্ড বই 2021। আর দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্থান কত? দশম। ওকে। আচ্ছা, কেরিয়ার প্লাস বইয়ে মর্সিয়া ফার্সি, তাহলে মর্সিয়া ফার্সি হবে 369 নম্বর পৃষ্ঠা। আমি একটু দেখি, 369 মর্সিয়া আরবি শব্দ। এই বানানটা আমি ভুলে গেলাম, ওই দিন আমি পোস্টও করেছিলাম। এমন একটা বানান খুঁজতে গেলেও ঝামেলা। আচ্ছা, যাই হোক, শোনেন, কেরিয়ার প্লাস যদি দেয়া থাকে মর্সিয়া ফার্সি শব্দ, তাহলে মর্সিয়া ফার্সি শব্দ। তাহলে হ্যাঁ, কেরিয়ার প্লাস বই যেটা দেয়া আছে ডিকশনারিতে ওইটাই দেয়া আছে, ভালো করে খেয়াল রাখেন। মর্সিয়া হলো ফার্সি শব্দ। মর্সিয়া ফার্সি শব্দ। মর্সিয়া কি শব্দ? মর্সিয়া হলো ফার্সি শব্দ। এরকম করা যাবে না, মর্সিয়া হলো ফার্সি শব্দ। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখতেছি। এরপরে আমরা সূত্রতে চলে যাই, পরের সূত্র চলে যাই। আচ্ছা, আমরা পরের নিয়মটা আমরা চলে যাই, তারপর আমরা এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব। এর আগে একটা পোস্ট দিছিলাম, এটা পোস্ট আমি আবার দিয়ে দিতেছি। মর্সিয়া 100%, মর্সিয়া হলো ফার্সি শব্দ। শোনেন, শিখে নেন, মর্সিয়া 100%। মর্সিয়া কি শব্দ? ফার্সি শব্দ। পাওয়া গেছে খুঁজে। তাহলে আমরা এই তথ্যসূত্রটা কিসে? বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধান। এখানে দেয়া আছে মর্সিয়া কি শব্দ? ফার্সি শব্দ। এবার বাংলা একাডেমি আধুনিক অভিধান দেয়া আছে মর্সিয়া কি শব্দ? ফার্সি শব্দ। সুতরাং মর্সিয়া হবে ফার্সি শব্দ। লিখে নেন, মর্সিয়া কি শব্দ? ফার্সি শব্দ।
আচ্ছা, এরপরে নিয়মে আমরা চলে যাই। পরের নিয়মটা চলে যাই আমরা। আমরা এবারে একটু গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখব। সেটা হলো যে এই যে এ ধ্বনির ব্যবহার স্বরে অজাফলায় আকার, এ ধ্বনির ব্যবহারটা একটু শিখি। অজাফলায় আকার এ, এই এ ধ্বনিটা এভাবে লেখে ইংরেজিতে, এ ধ্বনির ব্যবহার। এটা নিয়ে অনেকে ইদানিং একটু ঝামেলা করে। এ ধ্বনির ব্যবহারটা একটু শিখি, তারপর আবার কঠিন নিয়মে যাব। এই নিয়মটা, এ ধ্বনি আমরা জানি বাংলা মূল মৌলিক স্বরধ্বনি নয় কোনটি? এ। যদি বলা হয় যে বাংলা স্বরধ্বনি কয়টি, উত্তর হবে 7টি। তাহলে মূল মৌলিক স্বরধ্বনি নয় কোনটা? এই এ। কারণ এটা কিন্তু মূল মৌলিক স্বরধ্বনি না, এটা আমরা ধার করে নিয়েছি ইংরেজি থেকে। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এই এ ধ্বনিটা বাংলায় চালু করেন। তাহলে ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণের ক্ষেত্রে আমরা এ ধ্বনিটি ব্যবহার করব। তাহলে ইংরেজি বাঁকা শব্দ বলতে কি বোঝানো হলো? যেমন আমরা অর্থাৎ ঠোঁট, নিচের ঠোঁটটা বাঁকিয়ে যাবে। যেমন অ্যাডমিশন, একাডেমি, অ্যালোভেরা, অ্যালকোহল, অ্যাডভোকেট, অ্যাকশন। যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, এখানে অ্যাকশন বানানটাই দেখবেন ভুল। এরপরে আছে অ্যাপেক্স, জুতো কিনতে যাবেন দেখবেন অ্যাপেক্স বানানটাই ভুল। তাহলে এই বানানগুলো তাহলে ঠিক করব কিভাবে? সহজ কথায় মনে রাখবেন, আগে আপনি যেখানে এই এ দিয়ে জফলা ব্যবহার করতেন, এটা ব্যবহার করতেন, এটা এখন আর ব্যবহার করা যাবে না। তাহলে এর জায়গায় আপনি এটা ব্যবহার করবেন। যেমন আপনি যদি বলি ইংরেজি অ্যান্ড, এই অ্যান্ড বানানটা আপনি কি উচ্চারণে কিন্তু জিহ্বাটা বাঁকিয়ে গেল, অ্যান্ড ঠোঁটটা কি বাঁকিয়ে গেল, অ্যান্ড অ্যাসিড, ঠোঁটটা বাঁকিয়ে গেল, কিন্তু নিচের ঠোঁট কি একেবারে বাঁকিয়ে গেল। অ্যালোভেরা, অ্যালুমিনিয়াম, অ্যালকোহল, একাডেমি। তাহলে দেখেন অ্যান্ড বানান অয়জাফলা, এই যে আকার 9 ড, অ্যান্ড। অ্যাসিড, অয়জাফলায় আকার দন্তস্বয় রস্বইকার ড, এ হলো অ্যাসিড। আর আমরা লিখি কি এসিড, ওটা কিন্তু ভুল। অনেকে ভুলবশত এই এসিড বানানটা এভাবে লেখেন, এটা কিন্তু হবে না। তারপর দেখেন অ্যাপেক্স, তাহলে অ্যাপেক্স বানানটা এই যে এ হলো জুতার নাম অ্যাপেক্স, এই অ্যাপেক্স। কিন্তু আমরা লিখতে পারবো না, এভাবে লেখে কিন্তু এজাফলা, কারণ এজাফলা আকার এ নামে কোনো ধ্বনি নাই, তাহলে এটা ভুল। তেমনি অ্যাডভোকেট যারা আছেন অবশ্যই অ্যাডভোকেট বানানটা এভাবে লিখবেন, অ্যাডভোকেট। তারপর অ্যালোভেরা, এই যে অয়জাফলা আকার এ, লয়কার লো, অ্যালো, ভয়াকার ভে, রয়কার রা, অ্যালোভেরা। এরপরে দেখেন অ্যালোভেরা। তারপর অ্যাম্বুলেন্স বানানটা দেখেন অয়জাফলা, এই যে অয়জাফলায় আকার, ময় বয় রস্যকার, লয় একার, ন সাথে দন্তসা। এই দেখেন অ্যাম্বুলেন্স বানানটা একটু খেয়াল করেন। এরপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, দেখবেন অনেকে অ্যাকশন বানানটাও ভুল লেখে। অ্যাকশন বানানটা কি হবে? ওই অয়জাফলায় আকার অ্যাকশন, অ্যাকশন। দেখছেন অ্যাপোলো, তাহলে অ্যাপোলো বানানটা কি হবে? অয়জাফলায় আকার পয়াকারে পো, লয়কার লো, অ্যাপোলো। অ্যালুমিনিয়াম, অয়জাফলা আকার অ্যা, লস্কেল অ্যালু, মস্কে মি, নয়রস্কে নি, অন্তিস্তে আকার অ্যালুমিনিয়াম। তারপর অ্যালকোহল, অয়জাফলায় আকার অ্যাল, কয়কার কো, হল, অ্যালকোহল। তাহলে খেয়াল করেন একটু। আচ্ছা, হ্যাঁ সব এদুমু, এরকমই হলো সব এদুমু, এটা ঠিক আছে। এরকম আছে মানিক মিয়া অ্যাভিনিউ, তাহলে অ্যাভিনিউ বানানটা কি? ওই এজাফলা আবার দিয়ে লিখবো। একাডেমিক, অ্যাডভান্স, অ্যাডমিরাল, অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি বানানটা কি লিখবেন? অ্যাটর্নি জেনারেল। এখানে অ্যাটর্নি বানানটা অয়জাফলা আকার অ্যাটর্নি, এলো অ্যাটর্নি বানান লিখবেন। দেখছেন অ্যাটর্নি বানান। তারপর এখানে অ্যাডমিশন, তাহলে অ্যাডমিশন বানানটা অবশ্যই অ্যাডমিশন এই। আবার অ্যাডভান্স, অয়জাফলা আকার ড, অ্যাড, ভয়জাফলা আকার নট, এজ অ্যাডভান্স। দেখবেন বাজারে একটা ইউনিলিভার কোম্পানি একটা পানি পাওয়া যায় অ্যাকুয়াফিনা, আবার ফ্রেশ কোম্পানি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা পানি পাওয়া যায়, সেটার নামটা কি? একুয়া। সেখানে দেখবেন বানানটা এভাবে লেখা আছে, একুয়া, একটা বাজারে একটা পানি পাওয়া যায় একুয়া, এভাবে লিখছে কত সুন্দর করে। আবার একুয়াফিনা একটা পানি পাওয়া যায়,
অয়জাফলা, এই যে একুয়াফিনা, বোতলের গায়ে দেখবেন এরকম সুন্দর করে লেখা আছে, বানানগুলো কিন্তু কারেক্ট। তাহলে আমরা নিয়মটা শিখে গেলাম। নিয়মটা কি? কোনো ইংরেজি শব্দ উচ্চারণের ক্ষেত্রে কিছু কিছু শব্দের আছে নিচের ঠোঁটটা একেবারে বাঁকিয়ে যায়, সেসব ক্ষেত্রে আমরা এ ধ্বনিটা ব্যবহার করব। হয়ে গেল? হ্যাঁ, একজনে বিথি খান লিখছে অ্যালার্জি, আবার অনেকের চুলকানি আছে, অ্যালার্জি চুলকানি আছে না অনেকের? তা দেখেন, অনেকের অ্যালার্জি চুলকানির সমস্যা আছে। এই অনেকের অ্যালার্জি চুলকানির সমস্যা থাকলে অ্যালার্জি, এই চর্ম যৌন রোগের ডাক্তার, অ্যালার্জির ডাক্তার, এই যারা ডক্টর আছেন তারা অ্যালার্জি বানানটা এভাবে লিখবেন, অ্যালার্জি। আবার যাদের আবার চুলকানি আছে, অবশ্যই চুলকানি বানানটা এভাবে রস্বইকার দিয়েন, আবার দীর্ঘিকার দিয়েন না, ঠিক আছে? তা অ্যালার্জি চুলকানি বানানটা হয়ে গেল। অনেকে থাকতে পারে আবার অনেকে অ্যালোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক খাবো, অ্যালোপ্যাথিক, ওই অ্যালোপ্যাথিক বানানো কিন্তু অয়জাফলা আকার দিয়েন, ঠিক আছে? এরকম আবার অনেকে অ্যান্টিবায়োটিক ওষুধ খান, এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক বানানটাও কিন্তু অয়জাফলা আকার দিয়েন, ঠিক আছে? আবার অনেকে রক্ত শূন্যতায় কিন্তু ভোগেন, কি তাকে কি বলি? অ্যানিমিয়া। তা অ্যানিমিয়া বানান কি? অয়জাফলা আকার নস্কের নি ময়ূরশিকের অন্তিদা, এই যে অ্যানিমিয়ায় ভোগে মানে রক্ত শূন্যতা, এখানে কিন্তু অয়জাফলা। অনেক আছে রক্ত শূন্যতায় ভোগেন, সেক্ষেত্রে অ্যানিমিয়া হবে। আবার অনেকে এফিডেভিট করেন, এফিডেভিট মানে কি? হলফনামা, তাহলে এফিডেভিট বানানটাও কিন্তু ওই অ্যাধ্বনি দিয়ে হবে, ঠিক আছে? এরকম অনেকে আবার অ্যাসোসিয়েশন আছে। আবার বাচ্চাদের দেখেন বর্তমানে অ্যাসাইনমেন্ট দেয়, স্কুলে অ্যাসাইনমেন্ট দেয়, অ্যাসাইনমেন্ট বানানটাও খেয়াল করেন, ওই অয়জাফলা আকার অ্যাসাইনমেন্ট, এ হলো অ্যাসাইনমেন্ট বানানটা, এই অয়জাফলা হবে অ্যাসাইনমেন্ট বানানটা। তাহলে অনেকে এই অ্যাসাইনমেন্ট বানানটাও কিন্তু ভুল করে, তাহলে অ্যাসাইনমেন্ট বানানটা খেয়াল করে নেবেন। আবার অনেকে আবার অ্যাসোসিয়েশন গঠন করে বিভিন্ন ধরনের, এই অ্যাসোসিয়েশন বানানটাও কিন্তু অ্যাধ্বনি দিয়ে হবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখে গেলাম। অ্যান্টাসিড ট্যাবলেট খান অনেকে, এই অ্যান্টাসিড ট্যাবলেটের ক্ষেত্রে এই অ্যান্টাসিড বানানটাও কিন্তু অ্যাধ্বনি দিয়ে হবে, ঠিক আছে? আবার অনেকে বিভিন্ন বিজ্ঞাপন দেন, মানে অ্যাড, আমাকে একটু অ্যাড করো দোস্ত, অ্যাড, এই যে অ্যাড বানানটাও কিন্তু অয়জাফলা আকার অ্যাড, দেখছেন? এই অ্যাড করার ক্ষেত্রেও কিন্তু অয়জাফলা। আবার আবার অনেকে এই একটু অ্যালার্ম দিয়ে রাখ, এই অ্যালার্ম বানানটাও কিন্তু এ ধ্বনি দিয়ে ব্যবহার, অ্যালার্ম বানানটাও কি? এ ধ্বনি দিয়ে ব্যবহার। সুতরাং হ্যাঁ, না না, এগুলোও কি এ ধ্বনি দিয়ে ব্যবহার। তাহলে আমরা শিখে গেলাম যে নিয়মগুলো আছে। এরপরে নিয়মটা দেখবো আমরা। আচ্ছা দেখেন, এ ধ্বনির ব্যবহারটা শিখে গেলাম, এরপরে আমরা কি শিখব? একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখায়, কোথায় দয় রস্যকার আর কোথায় দয় দীর্ঘকার ব্যবহার করব, এটা একটু দেখেন। দয় রস্যকার এবং দয় দীর্ঘকার, এই দয় দীর্ঘকার, আর একটা হলো দয় রস্যকার। এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি কোনো শব্দ দ্বারা দূরত্ব বোঝায়, কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব বোঝায়, এই দূরত্ব বোঝালে আপনারা দয় দীর্ঘরে দু ব্যবহার করবেন। অর্থাৎ দূরত্ব বোঝালে, দূরত্ব বোঝালে কি হবে? দূরত্ব বোঝালে অবশ্যই দয় দীর্ঘকারে দু হবে, তাই দূরত্ব বোঝালে দয় দীর্ঘরে দু। আবার দূরত্ব না বোঝালে, না বোঝালে হবে দয় রস্যকারে দু। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, অনেক শব্দ মুখস্থ করার দরকার নেই। যদি মনে করেন কোনো শব্দ দ্বারা কোনো দূরত্ব বোঝায়, তাহলে আপনি দয় দীর্ঘরে দু ব্যবহার করবেন। আর যদি দূরত্বটা না বোঝায়, সেক্ষেত্রে আপনি দয় রস্যকারে দু ব্যবহার করবেন। যেমন আমি যদি বলি দূরপাল্লার গাড়ি, তাহলে এখানে দূরপাল্লা বলতে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে, তাহলে দূরপাল্লা বানানো কি হবে? দয় দীর্ঘের দূর আর দূর পাল্লা, তাই দূরপাল্লা যেহেতু দূরত্ব বোঝাচ্ছে। এরপরে দেখেন, যদি আমরা বলি দূরবীক্ষণ, দূরবীক্ষণ এটা দ্বারা দূরত্ব বোঝায়, দূরবীক্ষণ এই শব্দটাও কি? অবশ্যই দীর্ঘকার হবে, কিন্তু এর ব্যতিক্রম আছে। যেমন দূরবীন বানানটা খেয়াল করেন, এই ব্যতিক্রম আছে হলো দূরবীন। এই দূরবীন বানানটা ভালো করে খেয়াল রাখেন, বাজারে অধিকাংশ বইয়ে দূরবীন বানানটা ভুল। এই বড় করে লিখে দিই, দয় রস্য করে দূর দূর, বয় রস্য করে বি দন্ত ন, এই দূরবীন বানানটা কিন্তু এই দয় রস্য করে দূর দূর, বয় রস্য করে দন্ত না, এ হলো দূরবীন বানান। এটা দ্বারা দূরত্ব বুঝায়, তারপরও দূরবীন বানানটা কিন্তু এভাবে, এটা যে কোনো চাকরি পরীক্ষায় আসতে পারে দূরবীন বানানটা। আবার যখন দূষণ,
পরিবেশ দূষণ, এই দূষণ শব্দটা দ্বারা কোনো দূরত্ব বোঝায় না, তারপর এটাকে দীর্ঘকার দিয়ে দিব। এরপরে দেখেন ব্যতিক্রম আছে দূর্বাঘাস, এই দূর্বাঘাস বানানে কোনো দূরত্ব বোঝায় না, তারপর আমরা দূর্বা বানানটা কি দেব, এই দূর্বা বানানটা অবশ্যই দীর্ঘকার দিব। কারণ এই তিনটা ব্যতিক্রম মনে রাখবেন, দূষণ বা দূষণীয় বা দূষক, তারপর কি দূর্বাঘাস আর দূরবীন, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে বানান। এই তিনটে বানান শুধু ব্যতিক্রম মনে রাখবেন। এখানে এই দেখেন এই দূর্বাঘাস বানানে কিন্তু কোনো দূরত্ব বোঝায় নাই, তারপরেও কিন্তু দূর্বা বানানে কি দীর্ঘকার ব্যবহার করলাম। আবার দূষণ বানানো কোনো দূরত্ব ব্যবহার করা হয় নাই, তারপর আমরা দীর্ঘকার ব্যবহার করলাম। আবার দেখেন দূরবীন বানানে কিন্তু দূরত্ব বোঝায়, কিন্তু এখানে রস্যকার দিলাম, আবার এখানে দন্ত নাও দিলাম, কারণ এইটা মনে রাখবেন দূরবীন বানানটা ব্যতিক্রম হয়ে গেল। কিন্তু আরেকটু খেয়াল করেন, আমরা যদি বলি দূরত্ব না বুঝায়, যেমন অহরহ আমরা দেখি দুর্ঘটনা, এই দুর্ঘটনা বানানে কোনো দূরত্ব বুঝাচ্ছে না, সুতরাং দুর্ঘটনা বানানটা কি লিখবেন, অবশ্যই দুর্ঘটনা বানান 10 এই যে নায়কার না, এ হলো দুর্ঘটনা বানানটা লিখবেন। তেমনি দেখেন দুর্নীতি বানানে কোনো দূরত্ব বুঝাচ্ছে না, সুতরাং দুর্নীতি বানানো 10 এই রে 10 দুর্নীতি। এরপর দুর্ঘটনা গেল, দুর্নীতি গেল। তাহলে এরপর যদি আমরা দেখি এরকম দুর্ভিক্ষ আছে, দুর্যোগ, দুর্যোগ বানানোর কোনো দূরত্ব বোঝায় না, সুতরাং দুর্যোগ বানানে কি দিবেন, রস্যকার ব্যবহার করে দিবেন। এরপরে দুর্গা পূজা, দুর্গা বানানে কোনো দূরত্ব বোঝায় না, সুতরাং দুর্গা বানানে অবশ্যই গয়ের পে আকার দুর্গা, এই দুর্গা বানানে অবশ্যই রস্যকার ব্যবহার করবেন, মনে থাকে জানেন। নিয়মটা কি, যদি কোনো শব্দের দূরত্ব বোঝায় সেক্ষেত্রে আপনি দীর্ঘকার ব্যবহার করবেন, আর কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব না বোঝায় সেক্ষেত্রে আপনি রস্যকার ব্যবহার করবেন। যেমন দুর্বল, এই শব্দটা দ্বারা কোনো দূরত্ব বোঝায় না, সুতরাং দুর্বল বানান 10 বয়রে ল, এ হলো দুর্বল বানান। তেমনি আছে দুর্মর, এই শব্দটায় কোনো দূরত্ব বোঝায় না, সুতরাং দুর্মর বানানে রস্যকার। তাহলে আমরা এইগুলো বানানগুলো অহরহ আমরা ভুল করতাম, মুখস্থ করতাম বানানগুলো, আজকে নিয়মটা শিখে গেলাম। নিয়মটা হলো কি, যদি কোনো শব্দ দ্বারা দূরত্ব বোঝায় সেক্ষেত্রে আমরা দয় দীর্ঘকার ব্যবহার করব, আর দূরত্ব না বুঝালে কি ব্যবহার করব, দয় রস্যকার দু ব্যবহার করব। ব্যতিক্রম শিখলাম কি, দূরবীন বানানটা দূরত্ব বোঝায়, তারপরও রস্যকার দিতে হবে। এরপরে কি দূর্বাঘাস, দূরত্ব বুঝায় না, তারপরও দীর্ঘকার দিতে হবে। দূষণ, দূরত্ব বুঝায় না, তারপরও দীর্ঘকার দিতে হবে। হয়ে গেল, গুড। আচ্ছা, আমরা তাহলে এই একটা গুরুত্বপূর্ণ সূত্র, কোথায় দয় রস্যকার আর কোথায় দয় দীর্ঘকার ব্যবহার করতে হবে সেটা আমরা শিখে গেলাম। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, যেটা নিয়মটা সহজ একটা নিয়ম, কিন্তু এই নিয়মটা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। একটা জিনিস মনে রাখবেন, স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে মনে রাখবেন, স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে সবসময় দীর্ঘইকার হবে, কিন্তু স্ত্রীবাচক অতৎসম হলে সেটা কি হবে, রস্যইকার হবে। আপনি দেখেন স্ত্রী, যেমন তরুণী, ত রস্যরু মূর্ধন্য তরুণী, তারপর গৃহিণী, গৃহিণী, তারপর এই যে ময়ূরী, ময়ূরী, এগুলো কি, এগুলো হলো স্ত্রীবাচক তৎসম শব্দ। কল্যাণী, কল্যাণী, এগুলো হলো স্ত্রীবাচক তৎসম শব্দ। তাহলে স্ত্রীবাচক তৎসম শব্দের ক্ষেত্রে কি হবে, দীর্ঘইকার হবে, কিন্তু স্ত্রীবাচক অতৎসম শব্দের ক্ষেত্রে রস্যইকার হবে। তাহলে স্ত্রীবাচক অতৎসম শব্দ যদি হয় সেটা কি হবে, রস্যইকার হবে। যেমন রাধুনী, দেখেন রাধুনী, এই রাধুনী বানানটা কিন্তু এভাবে, আর বাজারে রাধুনী গুঁড়ো মশলার বানানে কিন্তু রাধুনী বানানটা ভুল, সুতরাং রাধুনী বানানটা ভালো করে খেয়াল রাখেন, যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে। এখানে দন্ত না আর এখানে রস্যইকার, রাধুনী। এরপরে হলো স্ত্রীবাচক অতৎসম শব্দ হলো রানী, তারপর স্ত্রীবাচক অতৎসম শব্দ হলো, কিন্তু নদী কিন্তু দীর্ঘইকার, কারণ নদী স্ত্রীবাচক তৎসম শব্দ। আবার গাভী স্ত্রীবাচক অতৎসম শব্দ, এগুলো এই জন্য। তারপর হলো যুবতী, এই যুবতী, যুবতী, এগুলো স্ত্রীবাচক অতৎসম শব্দ। তারপরে কাকি, এলো কাকি, দাদি, এলো দাদি, নানি, এলো নানি। এরপর হলো ভাবি, এলো ভাবি, তারপর হলো ভাইজি, ভাইজি। তাহলে এগুলো হলো স্ত্রীবাচক অতৎসম শব্দ। স্ত্রীবাচক অতৎসম শব্দের ক্ষেত্রে সবসময় কি হয়, রস্যইকার হয়। গোয়ালিনী বানানটা একটু খেয়াল করেন, যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে। গোয়ালিনী, গোয়ালিনী, সব রস্যইকার। তাহলে গোয়ালিনী বানানে
এখান থেকে চাকরি পরীক্ষা আসতে পারে যুবতী বানানটা আসতে পারে, গোয়ালিনী বানানটা আসতে পারে, রাধুনী বানানটা আসতে পারে, রানী বানানটা আসতে পারে, গাভী বানানটা আসতে পারে। খেয়াল রাখবেন, যুবতী বানানটা রস্বইকার, স্ত্রীবাচক অতঃসম শব্দ। গোয়ালিনী বানানের সব রস্বইকার, গোয়ালিনী স্ত্রীবাচক অতঃসম শব্দ। রাধুনী বানানটা খেয়াল রাখবেন, রানী বানানটা খেয়াল রাখবেন, গাভী বানানটাও খেয়াল রাখবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হয়ে গেল। এরপরে দেখেন, হ্যাঁ, আবার অনেকে দেখেন বউ বানানটাও কিন্তু ভুল লেখেন। বউ বানানটা খেয়াল করেন, এই যে বউ, অনেকে বলে বউ ভাত, এভাবে দেখবেন বউ ভাত, এই বউ ভাত, বউ পরিবেশন করা ভাত, এই যে বউ ভাত মধ্যপদলোপী কর্মধারায় সমাস, এই বউ ভাত বানানটা ভুল। বউ বানান ব রস্যু বউ, এই হলো বউ। অনেকে বউ বানান এই বউকার বউ লেখেন, এটা ভুল। তাহলে বউ ভাত বানান বউকার বউ, ভয়কার ভাত, তাই হলো বউ ভাত বানান। খেয়াল করবেন। লিখছেন? বউ ভাত শব্দটা একসাথে লিখতে হবে, একসাথে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা একটা শিখি। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় নিয়মটা আসে। তয় বা প্রত্যয়যুক্ত শব্দের মাঝখানে রস্বইকার হয়। তাহলে এই তয় বা প্রত্যয়যুক্ত শব্দের মাঝখানে কি হয়? রস্বইকার হয়। ক্যারিয়ার প্লাস বই 89 পৃষ্ঠা, 89 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর নিয়মটা আছে। তয় বা প্রত্যয়যুক্ত, তয় বা প্রত্যয়যুক্ত শব্দের মাঝখানে কি হয়? রস্বইকার হয়। দেখেন, আমি যদি লিখি দায়ী, এই দায়ী বানানটা দীর্ঘইকার, কিন্তু যখন আমি দায়িত্ব তয় বা প্রত্যয় যুক্ত করব, তখন দায়িত্ব বানানটা কিন্তু এই রস্বইকার হয়ে যাবে। দায়িত্ব, শুধু দায়ী বানান দীর্ঘইকার, যখনই তয় বা প্রত্যয় যুক্ত করলাম এখানে রস্বইকার হয়ে গেল। যেমনি সখী বানানটা কিন্তু দীর্ঘইকার, যখন আমরা তয় বা প্রত্যয় যুক্ত করব তখন সখিত্ব বানানটা কিন্তু এভাবে হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। যখন আমরা মন্ত্রী বানান লিখব, মন্ত্রী বানান দীর্ঘইকার, যখনই আমরা তয় বায় যুক্ত করব তখন মন্ত্রিত্ব বানানে অবশ্যই কি হবে? রস্বইকার হয়ে যাবে। তেমনি মন্ত্রী সভা বানানটাও কিন্তু এভাবে, মন্ত্রী সভা বানানো কিন্তু রস্বইকার। মন্ত্রিসভা, এই দুইটা বানান বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে। মন্ত্রিত্ব, মন্ত্রিসভা। তাহলে দায়ী, সখী, মন্ত্রী এগুলো দীর্ঘইকার, কিন্তু অভ্যাসে গেলে কি হবে? রস্বইকার হয়ে যাবে। হয়ে গেল। এরপরে দেখেন, স্বামী বানানটা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, স্যার স্বামী বানান কোনটা কারেক্ট? মনে রাখবেন, স্বামী বানান এটাও কারেক্ট, স্বামী বানান এটাও কারেক্ট, একটাও ভুল নাই। এই স্বামী বানান এটাও কারেক্ট, স্বামী বানান এটাও কারেক্ট, এই দুইটার অর্থই কিন্তু এক, হাজব্যান্ড। এই হাজব্যান্ডের বাংলা এটাও চলে এটাও চলে, দুইটাই কারেক্ট বানান। কিন্তু এই স্বামী বানান আমরা যদি দীর্ঘায় লিখি, এই পাশে যখন স্বামিত্ব বানানটা লিখবো তখন রস্বইকার হয়ে যাবে, স্বামিত্ব। তাহলে আমরা তয় বা প্রত্যয় যুক্ত ব্যবহার করলাম। এরকম আছে কৃতিত্ব, স্বামিত্ব গেল কৃতি, আমরা যখন কৃতি বানান লিখবো, কৃতি বানানে এই দীর্ঘইকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করব তখন কৃতিত্ব বানানটা রস্বইকার হয়ে যাবে। এর ব্যতিক্রমও কিন্তু আছে, এগুলোই পরীক্ষায় বেশি আসে। ব্যতিক্রম হলো, দেখেন নারীত্ব, নারী বানানে দীর্ঘইকার, এর সাথে তয় বা প্রত্যয় যুক্ত হলো, তারপরও নারীত্ব বানানটা তয় বা ফলা দীর্ঘ থাকবে, কিন্তু ব্যতিক্রম মনে থাকে যেন নারীত্ব। কুমারী বানান দীর্ঘইকার, এর সাথে তয় বা প্রত্যয় যুক্ত করলাম, এখানে কুমারিত্ব বানানো কি? দীর্ঘইকার হবে। এরপরে সতীত্ব, সতী বানান দীর্ঘইকার, তয় বা যুক্ত হলো, তাই সুতরাং সতীত্ব বানানো তয় বা ফলা হবে। তাই নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব এই তিনটা বানান ব্যতিক্রম ভাবে আপনি দীর্ঘইকার ব্যবহার করবেন, মনে থাকে যেন। এই তিনটা বানান খেয়াল রাখবেন, ঠিক আছে? লিখছেন? এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বানান শিখব, সেটা হলো 20 নাম্বার নিয়মটা। ক্যারিয়ার প্লাস বইয়ের 20 নাম্বার নিয়মটা একটু ফলো করেন, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। আমরা এই বানানটা বারবার পড়ি, বারবার ভুল করি। এই নিয়মটা হলো সত্য, এই দন্তসার নিচে বফলা আর তয় ব, এই হলো সত্য একটা বানান। এর অর্থ হলো মালিকানা, এই সত্য শব্দের অর্থ হলো মালিকানা।
মালিকানা, আর একটা হলো সত্ত্ব, দন্ত স তয়তায় বফলা, এই হলো সত্ত্ব, দন্ত স তয়তায় বফলা সত্ত্ব। এর হলো কি মানে কোনো এটা এর দ্বারা বোঝানো হয় হলো কোনো ভিতর মানে অন্তঃসত্ত্বা বানানটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, যেন ভ্রূণ প্রাণ ভিতরে বিদ্যমান অর্থে যদি ব্যবহার করি। আবার বিভিন্ন ফলের রস, এই কথাটা আমরা ব্যবহার করব বিভিন্ন ফলের রস অথবা ভ্রূণ ভিতরে বিদ্যমান অর্থে ব্যবহার করব। যেমন আমরা যদি বলি আমসত্তা, তাহলে আমসত্তা বানানটা কি হবে? আম স তয় তয় বফলা, এল আমসত্তা। তাহলে আমসত্ত্ব অথবা আমসত্তা বানানো যদি বলি তো আমসত্ত্ব, আমসত্তা বা আমসত্ত্ব বানানটা কিন্তু এভাবে আমসত্ত্ব। এরপরে আমরা যদি দেখি অন্তঃসত্ত্বা, তাহলে অন্তঃসত্ত্বা বানানটা অ নয় ত বিসর্গ অন্তঃস তয় তয় বফলা আকার অন্তঃসত্ত্বা। মূলত এই দুইটা বানান শেখার জন্যই আমসত্ত্ব আর অন্তঃসত্ত্বা বানানটা। আর এই সত্ত্ব মানে কি? মালিকানার ক্ষেত্রে, জমির মালিকানার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন এ জমিতে আমার পূর্ণ সত্ত্ব আছে, এটা হলো মালিকানা অর্থে ব্যবহার করব। তাহলে আমরা এই দুইটা বানানের ক্ষেত্রেই সাধারণত এটা ব্যবহার করব। মনে রাখবেন আমসত্ত্ব বানানে এই যে ত যোগ ত যোগ বফালা, তাহলে তয় ত বফালা এলো আমসত্ত্ব বানানটা। আর অন্তঃসত্ত্বা বানানটা খেয়াল করেন অ নয় ত বিসর্গ স তয় তয় বফলা আকার অন্তঃসত্ত্বা। এই বানান দুইটা একটু ভালো করে খেয়াল রাখবেন, আমসত্ত্ব আর অন্তঃসত্ত্বা বানানটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু দেখি আর আর গুরুত্বপূর্ণ আর নিয়ম আর কি কি আছে, আমরা আরো নিয়ম শিখব। আচ্ছা, এবার আমরা দেখি কোনো বিদেশি শব্দের বানানে আপনি যতই ব্যবহার করেন না কেন, সহজ একটা নিয়ম শিখাই। কোনো বিদেশি শব্দের বানানে আপনি কোনো বিদেশি শব্দের যে বানানগুলো আছে, এখানে এই যে নত্ব সত্যবিধির ক্ষেত্রে মনে রাখবেন এই যে মূর্ধন্য ন আরটা হলো মূর্ধন্য স। কোনো বিদেশি শব্দের বানানে এই মূর্ধন্য ন এবং মূর্ধন্য স আপনি ব্যবহার করতে পারবেন না। এই মূর্ধন্য ন এটা এর এইটাকে বলে মূর্ধন্য ন। কোনো বিদেশি শব্দের বানানে এই মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। তাহলে এই মূর্ধন্য ন এর পরিবর্তে আপনি ব্যবহার করবেন দন্ত ন, আর মূর্ধন্য স এর পরিবর্তে ব্যবহার করবেন দন্ত স, আর কিছু কিছু শব্দে তালবস্য ব্যবহার করতে পারবেন। কিন্তু কোনো বিদেশি শব্দের বানানে আপনি নত্যবিধি সত্যবিধি অর্থাৎ মূর্ধন্য ন আর মূর্ধন্য স আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন আমরা অহরহ এগুলো ভুল করি। যেমন মডার্ন, এই মডার্ন বানানটা অনেকে এভাবে লেখে, আবার অনেকে এই যে আমি বললাম মডার্ন, তারপর ফার্নিচার, এই ফার্নিচার বানানটা অনেকে এভাবে লেখে। তারপর গভর্নর, গভর্নর বানানটা অনেকে এভাবে লেখে। ঠিক আছে? তারপর কর্নেল, কর্নেল এই বানানটা অনেকে এভাবে লেখে। এগুলো সব ভুল, এগুলো ভুল বানান। তাহলে এগুলো কারেক্ট কি হবে? কর্নেল হলো ইংরেজি শব্দ, সুতরাং এখানে দন্ত ন ব্যবহার করবেন, এ হলো কর্নেল। তারপরে দেখেন মডার্ন ইংরেজি শব্দ, সুতরাং মডার্ন বানানটা অবশ্যই দন্ত ন ব্যবহার করবেন। এরপর ফার্নিচার ইংরেজি শব্দ, অবশ্যই ফার্নিচার বানানে দন্ত ন ব্যবহার করবেন। গভর্নর ইংরেজি শব্দ, অতএব অবশ্যই আপনি গভর্নর বানানে দন্ত ন ব্যবহার করবেন। তেমনি ফুড কর্নার, ফুড কর্নার এই কর্নার বানানটা অনেকে মূর্ধন্য দিয়ে রাখে, ইংরেজি শব্দ, সুতরাং কর্নার বানানে অবশ্যই আপনি দন্ত ন ব্যবহার করবেন। ঠিক আছে? তাহলে এই যে কর্নেল, মডার্ন, ফার্নিচার, গভর্নর, কর্নার এগুলো ইংরেজি শব্দ, সুতরাং এগুলো সবই আপনি দন্ত ন ব্যবহার করবেন। হয়ে গেল? ওই আর একজনে লিখছে মডার্ন না। আচ্ছা, এরপরে দেখেন আপনি যদি কোনো এই বানানগুলো খেয়াল রাখবেন, এগুলো সাধারণত প্রাইমারি পরীক্ষায় সব বানানগুলো অনেক অধিকাংশ পরীক্ষা আসে। এরপরে আমরা দেখি, আমি বলছি কোনো মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না। যেমন স্টার, এটা একটা ইংরেজি শব্দ, দেখবেন স্টার এভাবে লেখে, এই স্টার বানান ভুল। তারপর এই স্টার এগুলো কি সব দন্ত স দিয়ে লিখবেন, স্টার বানান অবশ্যই ইংরেজি শব্দ এভাবে লিখবেন। তেমনি ডাস্টার, এই যে ডাস্টার অবশ্যই দন্ত স, মাস্টার অবশ্যই দন্ত স, পোস্টার অবশ্যই দন্ত স, প্লাস্টিক
প্লাস্টিক অবশ্যই দন্তসা, কারণ প্রত্যেকটা হলো ইংরেজি শব্দ। এক কথায় আপনি ডাস্টার, মাস্টার, পোস্টার, ক্লাস্টার, প্লাস্টার, প্লাস্টিক, ডাস্টবিন, ফটোস্টার, স্টেশন, স্টেশনারি, এই যত প্রকার শব্দ আছে এগুলো স্টেশন বানান, ডাস্টবিন বানান, যত প্রকার ইংরেজি শব্দ আছে আপনি সব জায়গায় নির্দ্বিধায় আপনি দন্তসা ব্যবহার করবেন, কোথাও আপনি মূর্ধন্যসা ব্যবহার করতে পারবেন না। হয়ে গেল। তাহলে আমরা বিদেশি শব্দ বানান এগুলো কখনোই ব্যবহার করতে পারবো নয় আকারে না। এরপরে আমরা ব্যবহার করব কোথায় কয় রস্যিকার আর কোথায় কয় দীর্ঘিকার। দেখেন এই কয় রস্যিকার আর কয় দীর্ঘিকারের ব্যবহার আমি বারবার আপনাদের শিখাই। এইটা দিয়া এই শুক্রবার একটা সকালবেলার যে চাকরি নিয়োগ পরীক্ষাটা গেল এই শুক্রবার, এখানে একটা প্রশ্ন আসছিল যে সে আপনি কি ঢাকা যাবেন। এই যে আপনি কি ঢাকা যাবেন, এই কি কোথায় কয় রস্যিকার আর কোথায় কয় দীর্ঘিকার ব্যবহার করব। নিয়মটা আজকে শিখে নেন। কোথায় কয় রস্যিকার ব্যবহার করবেন আর কোথায় কয় দীর্ঘিকারের ব্যবহার, এটা একটু খেয়াল করেন। কোনো প্রশ্নের জবাব যদি ইয়েস অর নো দিয়ে দেয়া যায় সেক্ষেত্রে আপনি কয় রস্যিকারে কি ব্যবহার করবেন, আর কোনো প্রশ্নের জবাব যদি ইয়েস অর নো দিয়ে ব্যবহার করা না যায় সেক্ষেত্রে আমরা কয় দীর্ঘিকারে কি ব্যবহার করব। আমরা আর 10 মিনিট ক্লাস নিব, তারপর ক্লাসটা বন্ধ করে দিব। আজকে আমরা আবার আগামীকাল নিব। তাহলে এবার আপনারা কয় রস্যিকার আর কয় দীর্ঘিকারের ব্যবহারটা শেখেন। ক্যারিয়ার প্লাস বই 93। আবার বলে দিচ্ছি, কোনো প্রশ্নের জবাব ইয়েস অর নো দিয়ে যদি দিতে পারেন সেক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি, আর কোনো প্রশ্নের জবাব যদি ইয়েস অর নো দিয়ে দিতে না পারেন সেক্ষেত্রে হবে কয় দীর্ঘিকারে কি। আবার অন্যভাবে আমরা শিখতে পারি, কোনো প্রশ্নের জবাব আপনি যদি মনে করেন যে ঠোঁট বন্ধ করে অর্থাৎ মাথা নাড়িয়েই যদি উত্তরটা দিতে পারেন সেক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি। যেমন আপনি কি ঢাকা যাবেন, এই প্রশ্নটাই এই শুক্রবার চাকরি নিয়োগ পরীক্ষা ছিল। আপনি কি ঢাকা যাবেন, এই প্রশ্নের জবাবটা কি হবে দেখেন। এই শুক্রবার চাকরি নিয়োগ পরীক্ষা অনেকে এটা ভুল করে আসছেন। আপনি কি ঢাকা যাবেন, আপনি কি ঢাকা যাবেন, এই একটা প্রশ্ন। আর একটা হলো আপনি কি ঢাকা যাবেন। দেখেন এখানে কোনটা কারেক্ট, এটা 1 এটা 2। আমি বলেছি কোন প্রশ্নের জবাব যদি ইয়েস অর নো দিয়ে দেয়া যায়, কোন প্রশ্নের জবাব যদি ইয়েস অর নো দিয়ে দেয়া যায় সেক্ষেত্রে আপনি কয় রস্যিকারে কি, অথবা যদি মাথা নাড়িয়ে দেয়া যায় সেক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি। তাহলে উত্তরটা কোনটা হবে। আচ্ছা বিথি খান বলছেন আপু কি বরিশাল যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন বানানটা ভুল লিখছো। 1 সঠিক, থ্যাংক ইউ। 1 নাম্বারটা কারেক্ট, কারণ এই প্রশ্নের জবাব ইয়েস অর নো দিয়ে দেয়া যায়, আবার এখানে মাথা নাড়িয়ে দেয়া যায়। আপনি কি ঢাকা যাবেন, মাথা নাড়িয়েও দেয়া যায় আর না গেলেও বলা যায় যাবে না। তাহলে কোনো প্রশ্নের জবাব। আবার দেখেন আমি যদি বলি কি যে করি, কি যে করি, কি জানি, বলে না কি জানি, অথবা কি যে করি। এই দেখেন কি যে করি, এই যে কি যে করি এখানে কয় দীর্ঘিকার, কারণ এই প্রশ্নের জবাব ইয়েস অর নো দিয়ে দেয়া যায় না। তারপর দেখেন কি আনন্দ, এই যে কি আনন্দ, এক্ষেত্রে দেখেন কি আনন্দ এই প্রশ্নের এটা কয় দীর্ঘিকার, কারণ এই প্রশ্নের জবাব ইয়েস অর নো দিয়ে দেয়া যাচ্ছে না। আর পরে দেখেন এরপরে আছে কি, যদি বলি তোমার নাম কি বা আপনার নাম কি, তাহলে তোমার নাম কি, এখানে কিন্তু কয় দীর্ঘিকার হবে, কারণ এই প্রশ্নের জবাবও ইয়েস অর নো দিয়ে দেওয়া যাচ্ছে না। তোমার নাম কি, এক্ষেত্রে কিন্তু নামটা বলার ক্ষেত্রে ঠোঁট খুলতে হবে এবং বলতে হবে, এখানে ইয়েস অর নো খাটবে না। সুতরাং কোনো প্রশ্নের জবাব যদি ইয়েস আর নো দিয়ে দিতে পারি সেক্ষেত্রে হবে কয় রস্যিকারে কি, আর যদি দিতে না পারি সেক্ষেত্রে হবে কয় দীর্ঘিকারে কি। ক্লিয়ার। তাহলে আমরা কয় রস্যিকার এবং কয় দীর্ঘিকারের ব্যবহারটাও আমরা শিখে গেলাম। এরপরে আমরা 93 নম্বর পৃষ্ঠার একটা গুরুত্বপূর্ণ নিয়ম আজকে শিখবো। এই নিয়মটা শেখার পরে আজকে ক্লাসটা শেষ করে দিব, আর 5 মিনিট। তাহলে সেটা কি, আমরা অনুস্বার এবং উম এর ব্যবহারটা শিখবো। এটা নিয়ে অনেকে বিপদে পড়েন। অনুস্বার আর এবং, অনুস্বার আর ও এই দুইটার ব্যবহার নিয়ে আমরা সমস্যায় পড়ি অনেকেই।
আপনি মনে রাখবেন স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে কোনো শব্দের স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে আপনি অনুস্বার ব্যবহার করেন, তাহলে স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে কি আপনি অনুস্বার ব্যবহার করবেন। কিন্তু অনুস্বরের সঙ্গে যখন কোনো স্বরধ্বনি যুক্ত হবে সেক্ষেত্রে আপনি উম ব্যবহার করবেন। শুধু ব্যতিক্রম হলো সন্ধি গঠিত শব্দগুলো, কারণ সন্ধিগত শব্দগুলা প্রত্যেকটা অনুস্বর দিয়ে তৈরি করা। সুতরাং সন্ধির ক্ষেত্রে যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না, কারণ সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করতে হবে। তাহলে নিয়মটা কি, যে কোনো স্বাভাবিক শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা অনুস্বার ব্যবহার করব, আর অনুস্বারের সঙ্গে যখন কোনো স্বরধ্বনি যুক্ত হবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উ ব্যবহার করব। যেমন আমরা লিখি, যেমন দেখেন ঢং, ঢ অনুস্বার ঢং, তেমনি ঢং স্বাভাবিক অবশ্যই অনুস্বার। রং, এই রং বানান অবশ্যই অনুস্বার, ঢং রং, ঠিক আছে। তারপর সং, এই জিনিসগুলো স্বাভাবিক উচ্চারণ। আরং, সরেয়া ডয় শূন্য র অনুস্বার, আরং, এগুলো সব স্বাভাবিক উচ্চারণ, এজন্য এগুলো কি হলো, অনুস্বার হয়ে গেল। পালং এবং সিং, এই যে সিং, এগুলো স্বাভাবিক উচ্চারণ। তা স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে আমরা অনুস্বার ব্যবহার করব, কিন্তু অনুস্বারের সঙ্গে যখন কোনো স্বরধ্বনি যুক্ত হবে সেক্ষেত্রে উ হবে। যেমন ঢংকা, আ শেষে আধ্বনি আসতেছে, তাহলে ঢংকা বানানটা কি হবে, ঢ উমকায়াঙ্কায়াকা ঢংকা। তা ঢংকা বানান কিন্তু অনুস্বার দেওয়া যাবে না, কারণ আধ্বনি আসছে, ঢংকা। এরপর দেখেন রং, যখন আমরা রঙিন ব্যবহার করব তাহলে রঙিন বানান কিন্তু র উমত রসিকার এই ন, এই রঙিন ও হয়ে গেল। তেমনি রঙিন একই জিনিস কিন্তু। আবার দেখেন আরং, কিন্তু যখন বলবো আরঙের, তার আরঙের কি হয়, সরেয়া ডয়সনরা আরং, আরঙের, তার আরঙের বানানটা কিন্তু আবার এভাবে হয়ে যাবে, আরঙের। দেখছেন, শুধু আরং বানানটা কি আর আরঙের বানানটা দেখেন এখানে, তাহলে এগুলো কিন্তু অধ্বনি হয়ে গেল। এরপরে যদি আমরা বলি বাঙালি, এরপরে দেখেন তাহলে অঙ্ক বানানটা কি হবে, অঙ্ক অধ্বনি আসতেছে, আমরা অঙ্ক বানানটা অনেকেই অনুস্বার দিয়ে লিখি, এই বানানটা কিন্তু ভুল, অঙ্ক অধ্বনি আসতেছে, তাই সুতরাং অঙ্ক বানানটা অ উমকায়াঙ্ক অঙ্ক, দেখলেন অঙ্ক। এরপরে দেখেন বাঙালি, বাঙা, তাহলে বাঙালি বানান কি, বয়কা বা উমতে আকার, বাঙা লস্করলি, বাঙালি, এই বানানটা। তারপর যেমন সঙ্গী, সঙ্গী বানানটা কি হবে, সঙ্গী, স উমকায়াঙ্গায় দীর্ঘইকার, সঙ্গী, কারণ এই যে দীর্ঘ শেষে স্বরধ্বনি আসলো এভাবে। এরকম তারপর শঙ্কা, শঙ্কা, তাহলে শঙ্কা বানানটা কি হবে, স উমকায়াঙ্কার শঙ্কা, কারণ আধ্বনি আসছে। সহজ কথায় কোনো শব্দের সাথে যদি কোনো স্বরধ্বনি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা ও ব্যবহার করব। এরপর ব্যতিক্রম কোনগুলো, যদি সন্ধি গঠিত হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুস্বার ব্যবহার করব। যেমন সঙ্গীত, সঙ্গীত বানানটা সহনসা সং গয় দীর্ঘিকার ত, এ হলো সঙ্গীত, সঙ্গীত। তারপর অলংকার, অল অনুস্বার কয়কার কার অলংকার, এটা উমকাঙ্কায় হবে না কারণ এটা সন্ধি গঠিত শব্দ, অলংকার। তারপর দেখেন সংবাদ, এই হলো সংবাদ, তাহলে সঙ্গীত দেখেন এটা সন্ধি গঠিত শব্দ, সম যোগ গীত, সঙ্গীত। অলংকার, অলম অলম যোগ কার, অলংকার। সংবাদ, সং যোগ বাদ, সংবাদ, কারণ সন্ধি গঠিত শব্দের বানান ঠিক রাখতে হবে, তাহলে সঙ্গীত, অলংকার, সংবাদ, এগুলো হলো সন্ধি গঠিত শব্দ। এই সন্ধি গঠিত শব্দের ক্ষেত্রে আপনি অবশ্যই অনুস্বার ব্যবহার করতে হবে। আচ্ছা কি লিখছে দেখি, আসমা আক্তার লিখছেন ছোটবেলায়, ছোটবেলায় স্যার ক্লাসে বলতো যদি বিসিএস ক্যাডার হও, শোনেন এখানে ছোট বানানটা ভুল, এবারে ছোট বানানটা আপনারা ভুল করলেন, ছোট বানানটা একটু শিখাই দিই। আপনারা অহরহ ছোট বানানটা ভুল করেন। এই দেখেন ছোট বানানটা ছয়কারে ছো, টয়কার টো, ছোট, বড়, ব ডয় শূন্য রায়কার বড়। আপনারা অনেকে কি করেন, ছোট বানান লেখেন ছয়কার ছোটা ছোট, বড় বানান লেখেন বরাবর, এটা চলবে না। চাকরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ছোট বানান ছয়কার ছোট, টয়কারটা ছোট, বড় বানান ব ডয় শূন্য রায়কার বড়,
অর্থাৎ কোনো শব্দ উচ্চারণের শেষে ঠোঁট যদি গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওকার ব্যবহার করবেন। নিয়মটা কি? কোনো শব্দ উচ্চারণের শেষে ঠোঁট যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওকার ব্যবহার করবেন। যেমন 12, 13, 15, 16, 17, 18, ছোট, বড়, চলো, করো, কেন, হলো, গেল, পড়ো, ধরো, মরো, এই সব বানানে কি হবে? আপনি ওকার দিয়ে দিবেন। খাটো, এই ক্ষয়কারে খা, টয়কার টো, খাটো, চলো, চল লয়কালো চলো, তারপর মতো, ম তয়কার তো, মতো, করো, কর রয়কার রো, করো, তেমনি 12, বয়কার বা রয়কার রো 12, 13, তয়কার তে রয়কার রো 13, প নয়কার নে রয়কার রো 15, তেমনি 18, সরে ঠায়কার ঠা রয়কার রো 18, 17, স তয়কার তে রয়কার রো 17, ভালো, ভয়কার ভা লয়কার লো ভালো। তাহলে আমরা নিয়মটা শিখে গেলাম। কোনো শব্দ উচ্চারণের শেষে ঠোঁট যদি গোলাকার হয়ে যায় ওই সমস্ত বানানে আমরা ওকার দিব। হয়ে গেল? তাহলে আমরা শিখে গেলাম এটা। যাই হোক, আচ্ছা, আমরা এখন একটা নিয়ম শিখে গেলাম। এখন ক্লাসটা আমরা শেষ করে দিব। এতক্ষণ আমাদের সাথে অনেকেই থাকলেন যারা অনলাইনে বাংলা ব্যাকরণের কোর্স বা বাংলা সাহিত্যের কোর্স অনেকেই আমার কাছে করেন। আপনারা যারা করেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে কেমন কিভাবে পড়ানো হয়। অবশ্যই আপনারা আপডেট থাকবেন, কারণ পুরাতন বই, নতুন পুরাতন বোর্ড বই মিলেই কিন্তু প্রশ্ন করা হয়। আপনি দেখেন একটা কারক থেকে প্রশ্ন ধরলো, এই জন্য 41তম বিসিএস আসছিল প্রত্যয় থেকে প্রাচুর্য। নতুন বই পুরাতন বই মিক্সড করেই আমাদের পড়াশোনা করতে হবে। আপনাদের যদি আপনারা ক্যারিয়ার প্লাস বইটা যারা কিনবেন, নীলক্ষেত, নাহার বুকস, মামুন বুকস, বইক্রয়.com এবং বাংলাদেশের অধিকাংশ অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। আর যদি কেউ বইটা না পান আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যা এখন একটা ব্যাকরণের কোর্স এবং সাহিত্য যারা 43তম বিসিএস পরীক্ষা দিবেন, সময় খুবই কম। আপনারা যদি বাংলায় যদি 35-এর ভিতর 33 পেতে চান, 35-এর ভিতর যদি 33-32 পেতে চান তাহলে কোর্সটা করে ফেলবেন সবার সুবিধার জন্য। অনেকে রিকোয়েস্ট করছেন, আমি জানেন যে সবাই আমি অনেক কম টাকা নিই। তাহলে এই ব্যাকরণ আর কি সাহিত্য, এই ব্যাকরণ আর সাহিত্য দুইটা আলাদা কোর্স। এই দুইটা আলাদা কোর্স এখন শুধু এই 1.5 মাসের ভিতরে কমপ্লিট করা হবে, মাত্র 500 টাকা। এরপর কেউ কোনো কথা বলবেন নয়াকারে না। যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদের জন্য 400 টাকা, আর কোনো কথা হবে না। তাহলে আপনি 35 নম্বর বাংলার জন্য আপনি টাকা খরচ করতে চান না 500 টাকা, অথচ দেখি সাধারণ জ্ঞানের জন্য মানুষ 2000 টাকা কোর্স করে। তাহলে এত অনেক বেশি বেশি টাকা দিয়ে করে, অনেকে বাংলা দেখি 1000 টাকা দিয়েও করে। লস হবে না এই 500 টাকা, ইনশাল্লাহ বলে দিলাম তো। 32 নম্বর বিসিএস পরীক্ষায় পাবেন। এই জন্য বললাম এই কোর্সটা আগামী 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। যারা বিসিএস পরীক্ষা দিবেন 43তম, তারা এই কোর্সটা করে ফেলতে পারবেন একেবারে নির্দ্বিধায়, লস হবে না আপনাদের। আর যারা অনলি প্রাইমারি পরীক্ষা দিবেন, যে আমি শুধু প্রাইমারি আর নিবন্ধন দিব আর কোনো বিসিএস দিব না, তাদের জন্য শুধু প্রাইমারি একটা কোর্স আছে আলাদা। এই শুধু প্রাইমারিদের জন্য প্রত্যেকটা অংশ দাগাই দেখে দেওয়া হয়। তাদের ব্যাকরণ ও সাহিত্য, এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, প্রাইমারি সহকারী শিক্ষক, এটাও কিন্তু অনলি 500। এখানেও ব্যাকরণ এবং সাহিত্য সবচেয়ে কম টাকা। তাহলে এই হলো আমাদের, যদি কারো দরকার হয় আপনারা আমাকে নক দিবেন, ভর্তি হয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার 01755072190, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট কল দিতে পারেন। তাহলে আপনারা এরকম ধারাবাহিক আমি ক্লাস নিব। আমি আগামীকালও ক্লাস নেব, যখন সুযোগ পাই। যেন আগামীকালও আবার সুযোগ আছে আমার। আগামীকাল বাংলা বানানের, আমরা বাকি যে বাংলা বানানের প্রয়োগ অপপ্রয়োগ আছে, এই প্রয়োগ অপপ্রয়োগ আরও বানানের যে আছে প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে অনেকের সমস্যা আছে। এই প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আগামীকাল আমি আলোচনা করব, প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে একটু। আর বাংলা বানানের অনেকগুলো নিয়ম, 84টা নিয়ম আছে। যাদের কাছে ক্যারিয়ার প্লাস বইটা আছে তারা দেখবেন যে কতগুলো বানানের সূত্র। আর এই বই থেকে বাহির থেকে আসার সম্ভাবনা খুবই কম।
আগামীকাল আমরা প্রয়োগ অপপ্রয়োগ শিখবো, আর বানানের আরও দু একটা গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের শিখাই দেবো, কঠিন নিয়ম। আগামীকাল শিখাবো কোথায় মূর্ধন্যসা কোথায় দন্তসা ব্যবহার করবেন, ঠিক আছে। আরও কঠিন কঠিন বানান যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আগামীকাল কঠিন বানানের নিয়ম শিখাবো 5টা, আর প্রয়োগ এবং অপপ্রয়োগ শিখাবো রাত 8টা সেম টাইমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।